ওকে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ডিজাইন নিয়ে। আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর আমাদের মানে মেইন কোর্সের মেইন পার্ট আর কি। দুটো ক্লাসের পরে আজকে তৃতীয় ক্লাস, যেহেতু আমরা আজকে ডিজাইন নিয়ে ক্লাস করব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজাইনটা কেন আসলে, এটা তো প্রশ্ন। এবং ডিজাইনের জন্য একটা ক্লাসই কেন, এটা একটা প্রশ্ন। একটা ক্লাসে কি এমন কি মানে কি বলা হয় যে কেরামতি আছে যে একটা ক্লাসে আমরা ডিজাইনার হয়ে যাব? মানুষ গ্রাফিক ডিজাইন করে ডিজাইনার হইতে পারে না, আর আমরা একটা ক্লাসে নাকি ডিজাইনার হবো? এটা কি সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কেন শিখতেছি? আমরা এই একটা ক্লাস করার দরকার কি? ফাওয়া মোটিভেশন। একটা ক্লাসই সম্ভব, তার জন্য দরকার হচ্ছে টিপস। টিপস দরকার। আমি এর আগের ক্লাসে বলেছি যে ডিজাইন শুরু করে এবং শেষ করা সবাই পারে, কিন্তু মাঝখানে কি করবে এটাই পারে না। একটা বাচ্চাকে একটা কলম দেন আর কাগজ দেন, ও শুরু করে শেষ করে একটা ডিজাইন ধরাই দিবে আপনাকে, যে ডিজাইন করছি। কিন্তু কি করবে, এই যে জার্নিটা, এটা কিন্তু সে এনশিওর করতে পারে না যে আসলে আমি কী করবো। সো শুরু করা শেষ করাটা সহজ, কিন্তু মাঝখানের যে ঘটনাটা, এটা আমরা কি করব, এটা আমাদের মেইন। সো এর জন্য দরকার হচ্ছে টিপস। এবং একটা ক্লাসে আপনি পারবেন, কারণ আমরা একটা ক্লাসে যে টুলস মানে পরিচয় করাবো আপনার যেটার সাথে, সেটা দিয়ে সম্ভব। এখন আসেন ডিজাইন করার জন্য, মানে ডিজাইনের গুরুত্বটা আসলে দরকার কি ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিংয়ে ডিজাইনের গুরুত্বটা হচ্ছে এরকম: আপনি ঈদের সময় শপিং মলের সামনে দিয়ে যদি যান, জামা কাপড় কেনার উদ্দেশ্যে তো খুঁজতেছেন জামা কিনবেন, হঠাৎ করে একটা শপিং মলের সামনে দেখেন ডলের গায়ে ড্রেস পরানো অথবা ঝুলায় রাখছে, আপনি ওই দোকানে চলে যান না? নাকি দোকানে গিয়ে বলেন যে ভাই এটা আছে কিনা দেন? আপনি খুঁজতে থাকেন, চোখে কোনো কিছুকে আকর্ষণীয় মনে হলে আপনি এটা কিনতে ঢোকেন। এখানে কমার্স ব্যাকগ্রাউন্ডের কতজন আছি? বিজনেস স্টাডি নিয়ে পড়াশোনা করেছেন এই কয়জন? আর বাকি সব কি সায়েন্স? আচ্ছা, আপনারা কমার্সে তো অ্যাটলিস্ট এইটা পড়ছেন, এটা শুনছেন যে মোড়কীকরণ পণ্যের। এটা কেন? শুধু আকর্ষণ, আর কিছু না। পণ্যটাকে সুরক্ষার জন্য এবং আকর্ষণ করার জন্য, মানে দুইটা ফায়দা। একটা হচ্ছে কি সুরক্ষা করবে, দ্বিতীয়টা কি আকর্ষণীয় করবে। এই জন্য বর্তমান সময় কিন্তু পণ্যের প্রোডাক্টের মোড়কীকরণের জন্য, অর্থাৎ প্যাকেজিং যেটাকে বলা হচ্ছে, খুবই গুরুত্ব দেয়। বাচ্চাদের চিপসের প্যাকেটগুলো দেখছেন না? বাচ্চাকে যদি নিয়ে 10টা চিপসের সামনে ছেড়ে দেন, ও 10টা চিপসই ধরবে না, ও 2-1টা চিপসকে টার্গেট করবে। কারণ কি? ও বুঝে ডিজাইনের কিছু। ওই বাচ্চা কি বুঝে ডিজাইনের, কিন্তু ওর কাছে আকর্ষণ করতেছে, রাইট? অর্থাৎ একজন কাস্টমারকে ডিজাইন চুম্বকের মতো করে টানে। কথা কি বুঝেছেন? ডিজাইনটাকে চুম্বকের মতো করে কি টানে। সো মার্কেটিং করতে হলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যত ভালোই হোক না কেন, যদি ডিজাইনটা সুন্দর না হয়, আমরা ডিজাইনকে দিয়ে যদি ওই কাস্টমারকে আকৃষ্ট করতে নাই পারি, তাহলে আমি আমার কন্টেন্টটাকে পড়াবো কিভাবে? আপনি অনেক ভালো লিখেছেন, কিন্তু কাস্টমার ওখানে আসে আটকায় নেই, আপনি আটকাইতে পারেন নাই তাকে। সে পড়বে, আর না পড়লে কি প্রোডাক্ট বিক্রি হবে? তো বুঝবেই না কি ছিল, ভালো জিনিসও বিক্রি হবে না। সো মার্কেটিংয়ের জন্য মেইন বিষয়টা হচ্ছে কি, আমাকে ডিজাইনের মাধ্যমে আকর্ষণ করতে হয়। এখন ডিজাইনটা তো দুইভাবেই থাকে, একটা হচ্ছে কি পিকচারের মাধ্যমে প্রকাশ করে, একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। ভিডিওর মাধ্যমে ডিজাইন প্রকাশ করে না? আমরা যে গ্রাফিক্যাল অ্যানিমেশন দেখি সব তো ডিজাইন। একটা কার্টুন আগে ডিজাইন করতে হয়, তারপর এটাকে অ্যানিমেট করতে হয়। তাহলে আগে ডিজাইন না, কালার কেমন হবে, সাইজ কেমন হবে, কেমন কি হবে, সব কিছু তো ডিজাইন। সো ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে আমরা একটা ক্লাসের মধ্যে ডিজাইনটা কিভাবে করব? গ্রাফিক ডিজাইনের তো কমপক্ষে 20-30টা ক্লাস লাগে গ্রাফিক ডিজাইনের কোর্সে, কিন্তু আমরা তো গ্রাফিক ডিজাইন শিখতে আসছি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি। এখন ডিজিটাল মার্কেটিং এ যতটুকু না হইলেই না, কিন্তু যার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে এমন যে বর্তমান সময় যারা এক্সপার্ট আছে, প্রফেশনাল আছে, ওরাও এখানে এসে কাজ করে। হয়তো নাম শুনেছেন canva.com, শুনছেন না? ক্যানভাতে কাজ পারি কারা কারা, এমন কে কে আছে? হাতকে তুললেন না, তুলে উপরে ফেলাই দিয়েছে একজন। আর কেউ? একজন কাজ পারি। ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ পারি এমন কয়জন আছে? প্রশ্ন করবো না, কোনো ভয় পাই না যে আপনাকে কোনো প্রশ্ন করা হবে। অনেকে ভয় হাত তুলে যে কোনো প্রশ্ন করে, কোনো প্রশ্ন করবো না। আছেন কেউ এরকম ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ করি ডিজাইন নিয়ে? আচ্ছা, একজন পাওয়া গেছে ক্যানভাতে। আচ্ছা, তার মানে আমরা ডিজাইন সম্পর্কে পুরোটাই নতুন, রাইট? এই জন্য আপনাদের জন্য আরো বেশি ফরজ হয়ে দাঁড়াচ্ছে ওই প্ল্যাটফর্মের সাথে পরিচয় হওয়া। কারণ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আমাদের ডিজাইন করতে গেলে, ওই যে বললাম 30 থেকে 40টা বা 20-30টা ক্লাস লাগবে, যেটা আমাদের
ডিজিটাল মার্কেটিংয়ে সম্ভব না, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সে আসি নাই, ডিজিটাল মার্কেটিংয়ে আসছি। এই জন্য আমরা একটা টুলসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা হচ্ছে কি সহজেই কাজ করতে পারবেন, কারণ এক্সপার্টরা এখানে এসে এখন কাজ করে। কারণ হচ্ছে একটাই, তার সময়টা সেভ হয়। কেন সেভ হয়? কারণ হচ্ছে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে গেলে ডিজাইনকে ক্রিয়েট করা লাগে, আর ক্যানভাতে ক্রিয়েট করাই আছে। জাস্ট কি লাগবে আপনার ওটাকে ধরে নিয়ে এসে বসাইতে হবে। আমরা পাজেল খেলি না, পাজেল মিলানটি যেটাকে বলি, তো মিলানটি কি মিলাইতে হয় না? ডিজাইনটা হচ্ছে এরকম। আমাদের ক্যানভা থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি সমস্ত এলিমেন্ট, সমস্ত উপাদান দেওয়া আছে, শুধু বুঝে বুঝে বসানো, কোনটাকে কই বসাবো, এটা হচ্ছে মেইন। ওকে, কি ঘুম পাচ্ছে? দুপুর হলে তো লক্ষণ খারাপ হয়ে যায়, হ্যাঁ, সকাল সকাল ঘুম ঘুম লাগে। আচ্ছা, এখন আসেন, আমরা ডিজাইন করি হচ্ছে মূলত দুটো প্ল্যাটফর্ম থেকে। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। যারা প্রফেশনাল এক্সপার্ট তারা এই দুটো জায়গা থেকে ডিজাইনটা করে। কি? অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন ফটোশপ আর ইলাস্ট্রেটরটা কি? ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং বেস সফটওয়্যার বলা হয়। কি বলা হয়? ইমেজ এডিটিং বেস সফটওয়্যার। অর্থাৎ আমরা যখন কোনো ইমেজকে এডিট করি, তখন ইমেজ বলতে কি বোঝায়? যেগুলো তোলা হয়েছে ছবি, ক্যামেরা দিয়ে আমরা যেটা তুলি, ন্যাচারাল, যেটা জীবন্ত মনে হবে, আর্টিফিশিয়াল না। অর্থাৎ আমরা ক্যামেরা দিয়ে তোলা ছবিকে, ন্যাচারাল কোনো ছবিকে, ওইগুলোকে আমরা ইমেজ বলছি। ওইগুলোকে যখন আমরা কি করি, ওই ইমেজ বা ফটোকে আমরা এডিট করি, তখন আমরা ফটোশপ ইউজ করি। ওকে, আর হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরটা কি? এটা হচ্ছে ডিজাইন ক্রিয়েটিং বেস সফটওয়্যার। ডিজাইন ক্রিয়েট করা হয়, যেটা আর্টিফিশিয়াল, যে কোনো কিছু হতে পারে, কিন্তু ন্যাচারাল না। মানে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলে যেমন রিয়েলিস্টিক মনে হবে, ন্যাচারাল মনে হবে, ওরকম না। আমরা ডিজাইনটাকে ক্রিয়েট করি কিসের মাধ্যমে? ইলাস্ট্রেটরের মাধ্যমে। এবং এই দুটো হচ্ছে অফলাইন সফটওয়্যার, অর্থাৎ আপনার ল্যাপটপে বা ডেস্কটপে এটাকে অফলাইনে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়। এটা কি অনলাইনে করি না আমরা, এটা আমরা অফলাইনে করি। বুঝে গেল? তো দুটো কি কাজে লাগে? একটা হচ্ছে ইমেজ এডিটিং বেস সফটওয়্যার, একটা হচ্ছে ডিজাইন ক্রিয়েটিং বেস সফটওয়্যার। সারা পৃথিবীতে যত ধরনের ডিজাইন দেখেন, লিপলেট, ব্যানার, ব্রোশিয়ার, পোস্টার, তারপর হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের টেমপ্লেট, যত যা দেখেন সব কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইনগুলো করা হয়, কারণ কি ওগুলো ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। ওকে, এখন আসেন, এই দুটো হচ্ছে কি কোম্পানির প্রোডাক্ট? অ্যাডোবির প্রোডাক্ট। অ্যাডোবির আরো অনেক প্রোডাক্ট আছে। মূলত অ্যাডোবিটা হচ্ছে একটা কোম্পানি যে কিনা গ্রাফিক্স নিয়ে কাজ করে, এবং ওদের একটা ডিজাইন মানে কি জানি বলে, ভিডিও এডিটিং এর সফটওয়্যারও আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বলা হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রো মানে ডিজাইন রিলেটেড যত প্রফেশনাল কাজ আছে সব হচ্ছে অ্যাডোবি কোম্পানির প্রোডাক্ট। ওকে, এখন আমরা তো আসলে এগুলো শিখবো না, বাট আমরা এটা নিয়ে বেসিক জানতেছি। এখন আসেন, দুটো জিনিস দেখায়। একটা হচ্ছে রাস্টার, একটা হচ্ছে ভেক্টর। এটা কি? এটা হচ্ছে একটা ইমেজের নাম। অর্থাৎ আমরা রাস্টার ইমেজ শুনতে মানে হয়তো বা শুনবো সামনের দিকে রাস্টার ইমেজ বা ভেক্টর ইমেজ। এখন রাস্টার ইমেজ কার হয় আর ভেক্টর ইমেজ কার হয়? রাস্টার ইমেজটা হচ্ছে যখন আমরা কোনো ছবিকে তুলি ক্যামেরা দিয়ে, ক্যামেরা লেখা থাকে না এত মেগাপিক্সেল, শুনছেন কখনো? ক্যামেরার মধ্যে লেখা থাকে না 12 মেগা, 20 মেগা, 30 মেগা, 100 মেগা লেখা থাকে, তো যে এত মেগা পিক্সেলের ক্যামেরা। তার মানে পিক্সেল বলতে কি বোঝায়? পিক্সেল হচ্ছে কালারের ডট বা ফোঁটা, প্রতিটা কালারের ডট। ওই পিক্সেলের মধ্যে কতগুলো কালার আছে? ধরে নেন এই রুমের মধ্যে 10 বালতি রং দেওয়া হয়েছে রুমটাকে রং করার জন্য, তাহলে 10 বালতি এনাফ না? 10 বালতিটা কি এনাফ এই রুমটা রং করার জন্য? এখন 12 মেগা পিক্সেল দিয়ে একটা মানে 12 মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পরে এটা যদি আপনি টেনে বিলবোর্ড বানাতে যান, ওটা কি বুঝে যাবে না ফেটে যাবে? ছবি ফাটে কেন বুঝছেন? আপনার নির্দিষ্ট সাইজ থেকে যখন আপনি বড় করেন তখন কি হয়? ইমেজটা ফেটে যায়। কেন? পিক্সেল বড় হয়েছে, আপনি আটকানো কোনো কিছুকে টেনে বড় করছেন, তো টেনে বড় করতে ফাটবেই। যেমনটা হচ্ছে ওই 10 বালতি রং দেওয়া হয়েছে একটা রুমকে রং করার জন্য, ওই 10 বালতি রং আপনি 3টা রুমকে রং করবেন, তো কি অবস্থা হবে? রংগুলো হালকা হয়ে যাবে না? পারফেক্ট তো হবে না, অর্থাৎ ঘোলা ঘোলা দেখা যাবে। কারণ হচ্ছে গিয়ে পিক্সেল যখন ফিক্স থাকে এটাকে আবার টেনে বড় করতে চাই, দ্যাটস ওয়াই এটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, ফেটে গিয়েছে। এটাকে বলা হয় কি? রাস্টার ইমেজ। অর্থাৎ রাস্টার ইমেজগুলোর মধ্যে পিক্সেল ফিক্স থাকে, আনলিমিটেড হয় না। আর ভেক্টর ইমেজটা কি? ভেক্টর ইমেজটা হচ্ছে গিয়ে এগুলো সবকিছু আনলিমিটেড থাকে। ধরেন হচ্ছে কুদরতি রঙের বলতি, মানে 10 গ্রাম আপনাকে দেওয়া হয়েছে, এই রং জীবনও শেষ হবে না, সারা দুনিয়া রং করতে পারবে। কথা কি বুঝছেন? সো এখানে হচ্ছে কি, আমার কোনো কি থাকবে না, আমার এখানে পিক্সেলের ঘাটতি থাকে না, অফুরন্ত, এবং এটা যত বড়ই করে না কেন ও ফেটে যাবে না। তাহলে এই ভেক্টর ইমেজটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কথা বলছি, যেখানে আমরা ডিজাইন ক্রিয়েট করি, ওখানে আমরা এই ভেক্টর ইমেজটা পাই।
ওই ডিজাইনগুলো ভেক্টর ইমেজে থাকে। আর ফটোশপ দিয়ে যখন আমরা কাজ করি তখন সেই ইমেজগুলোকে রাস্টার ইমেজে থাকে। এই হলো একটা বেসিক পার্থক্য। এই ভেক্টর আর রাস্টার কেন বলছি, কারণ অনেক সময় মার্কেটপ্লেসে কাজ করতে গেলে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি ইমেজটাকে রাস্টার ইমেজে বানায় দাও বা ভেক্টরে বানায় দাও, তখন আপনার কাছে এই নামটা অপরিচিত মনে হইতে পারে। এই জন্য নামটাকে আগে শুনিয়ে দেওয়া হয়েছে, যে আপনার ওই সময় পরিচিত মনে হয় যে নামটা আমি শুনছি, যে ভেক্টর ইমেজ কি, রাস্টার ইমেজ কি, পার্থক্যটা কি। ওকে, এখন আসেন আমরা সরাসরি ক্যানভাতে যাব। ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে একটা ইমেজ এডিটিং এবং ক্রিয়েটিং একটা টুলস। মানে এখানে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে কাজ দুটোই করতে পারি। এটা মধ্যে দুটো কাজই করা যাবে, কিন্তু কত পার্সেন্ট করা যায়? এখানে আমরা 70% কাজ করতে পারবো। 70%। আপনি অনেক বেশি এক্সপার্ট, তাও 70%। মানে আপনি পৃথিবীর একমাত্র এক্সপার্ট ব্যক্তি, তাও 70% কাজ করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে শুরু থেকে ক্রিয়েট করতে পারি, মানে গাছের শেকড় থেকে গাছের পাতা পর্যন্ত যেতে পারবো। কিন্তু এখানে আমরা ক্রিয়েট করি না, এখানে আমরা ম্যানিপুলেট করি, মডিফাই করি। গাছ একটা আছে, শিকড় লাগাইবেন, পাতা বসাইবেন, ডাল বানাবেন, কিন্তু আমরা গাছটাকে পুরো ক্রিয়েট করতে পারবো না, মানে শিকড় থেকে পাতা পর্যন্ত যেতে পারবো না। মানে বোঝেন নাই মনে হয়? এখানে ক্রিয়েট করা যায় না। ক্রিয়েট তো বুঝি, যে শেকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত যাওয়া। এখানে গাছ আছে, হরেক রকমের গাছ আছে, একটা যেটা ভালো লাগবে সেটা বসাবেন। এই জন্য এক্সপার্ট এখানে এসে কাজ করে, কারণ এখানে ক্রিয়েট করা লাগে না। ক্রিয়েট করা আছে, শুধু নিয়ে নিয়ে বসায়। কোথায় বসালে ভালো লাগবে, কোন গাছ নেবে, হাজার হাজার গাছ আছে, যেটা ভালো লাগবে সেটা আপনি নেন, ওটাকে মডিফাই করেন। পাতার কালার এরকম কেন, পাতার কালার অন্যরকম করতে পারেন। কিন্তু পাতা ছোট আছে দেখে টাইনা বড় করবেন, এটা করা যাবে না। মানে এখানে কিছু জিনিস কি ফিক্স করা আছে, যে আমি এটা করতে পারবো, এর বাইরে যেতে পারবো না। সো এখানে ক্রিয়েট করার সময়টা বেঁচে যায় বিধায় মানুষ ক্যানভাতে এসে এখন ডিজাইনগুলো করে। এবং আমরাও আমাদের টাইমটাকে বাঁচানোর জন্য এবং সহজে ডিজাইন শেখার জন্য আমরা ক্যানভাটাকে ইউজ করি। কারণ আপনার পক্ষে সম্ভব না একটা গাছ বানানো, পসিবল। এই গাছের জন্য পেন টুল ইউজ করতে হবে, পেন টুল দিয়ে পেন টুল থেকে কোথায় আপনি মানে ড্র করবেন এটাকে আপনার বুঝতে হবে, তো বিশাল সময়ের ব্যাপার। আমাদের তো সময় নাই, কিন্তু আমরা চাচ্ছি সহজে সুন্দরভাবে শিখতে, তার জন্য হচ্ছে ক্যানভা। ওকে, ক্যানভার দুই ধরনের ভার্সন থাকে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। টাকা দিলে তো প্রিমিয়াম ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন, ওখানে সকল ধরনের এলিমেন্ট থাকবে যেটা আনলক করা আছে, সকল পেইড এলিমেন্ট আনলক করা থাকে। আর ফ্রিগুলোতে আনলক করা থাকে না, লক করা থাকে। তো আমরা ফ্রি দিয়েই কাজ করব। পরবর্তী যাদের ডিজাইনগুলো ভালো হবে, আপনাদের যে স্যার থাকবেন ওনার কাছে কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে উনি আপনাদেরকে প্রোভাইড করবেন, যদি থাকে উনি দিবেন, কিন্তু এখনই না, কারণ আপনারা এখন শুরু করতেছেন। সো ফ্রিটা দিয়ে আগে কাজ করবেন। ওকে, আসেন ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা অনলাইন টুলস, আমি আগেই বলতেছি। এটা মোবাইলেও আছে এবং আপনার ডেস্কটপ ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন। যারা মোবাইল দিয়ে কাজ করবে তাদের হচ্ছে অ্যাপস আছে, অ্যাপস প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস আছে। কিন্তু এটা মাথায় রাখেন, মোবাইল দিয়ে কাজ করতে গেলে কষ্ট হবে, কারণ ডিসপ্লে তো ছোটো, আঙুলিতে এত বড়, তো ধরবেন কই আর কাজ করবেন কোন জায়গায়, তাই না? সো মোবাইল দিয়ে কাজ করতে একটু কষ্ট হবে। তো আসেন আমরা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি কি সার্ভিস পাবো। এখানে একটা সার্চ বার আছে, সার্চ বারে আপনি যা লিখবেন তাই আপনাকে এনে হাজির করে দিবে। যেমন আমি লিখলাম হচ্ছে ফেসবুকের কভার, আমি ডিজাইন করব। আমি কি লিখছি? ফেসবুক কভার লিখছি। ফেসবুক কভার লেখার কারণে ফেসবুকের কভারের অসংখ্য নাম আসছে এবং সাইজ সহ আসছে। হতে পারে আপনি সাইজ জানেন না, হতে পারে না, সাইজ সহ কিন্তু এখানে আসে। যেমন দেখেন 1640 924, তারপর কথা বলছে 1920 1080, 940 348, 1024 1024। এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকের কভারের এত ভেরিয়েশন কেন সাইজের? কে বলতে পারবে? ফেসবুকের কভারে এই সাইজের এত ভেরিয়েশন কেন? একটা হলেই তো হইতো, সবই তো কভার, কিন্তু এত ভেরিয়েশন কেন? সাইজের এত পার্থক্য কেন? এক একটা এক এক রকম কেন? সবই তো কভার, ফেসবুক কভার, ইভেন্ট কভার, সব কভার, কিন্তু এত পার্থক্য কেন? কি সকল কবিরা নীরব কেন? ইয়েস তো ভেরি গুড, কিছুটা বলতে হবে, ব্রেনটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, ব্রেনটাকে বসে রাখলে ব্রেন বসে যাবে। ওকে, এটাকে ইউজ করতে হবে একটু। কোনটা এসডি কোনটা এসডি না, রেজুলেশন তা রেজুলেশন সবগুলো এক রাখলেই তো হইতো, ডিফারেন্ট কেন? ডিফারেন্ট, সবই তো কভার। কেন সেম সাইজ না?
দেখতে তো একই রাখে, সব তো একই লাগতেছে। আপনার প্রোফাইল, একটা বিজনেস পেজ, একটা কভার ইমেজ, সবই তো একই রকম মনে হচ্ছে, কেন ডিফারেন্ট? আচ্ছা, আমরা যেখানে বসাই, ইন্টারনেটে যেখানে ছবি আপলোড করা হয় যায়, ওই জায়গাটার নাম হচ্ছে ফ্রেম। কি জায়গাটার নাম? ফ্রেম। ফ্রেমের মধ্যে ছবি আপলোড করতে হয়। অর্থাৎ আপনার প্রোফাইলে একটা পিকচার বসাইছেন, ওটা একটা ফ্রেম, গোল একটা ফ্রেম বসাইছেন, ওই গোলের মধ্যে বসে গেছে না? এখন আপনি জিনিস খেয়াল করে দেখছেন কিনা, আপনার ফেসবুকের যে কভার ইমেজ আছে, পাগল বানাই বলতেছে, একটু ওয়েট। ওকে, কারণটা হচ্ছে যে আমরা যখন ডিজাইনের মধ্যে, মানে আমরা যখন কোথাও আপলোড করি, ওটা হচ্ছে ফ্রেম। কি ওটা? ফ্রেম। আমাদের ফেসবুকের যে প্রোফাইল আছে, প্রোফাইলে যেটা গ্রুপ আছে, মানে প্রোফাইলে কভার ফটো আছে না, আপনার যদি কোনো ছবি আপলোড করেন, ওটাকে টেনে টেনে সাইজ করতে হয় না? কখনো এমন হয়েছে বসাইছেন বসে গেছে? অর্থাৎ পজিশন করতে হয়েছে যে আমি উপরে বসাবো না নিচে, মানে টেনে এটাকে ছোট বড় করতেছে। কারণ কি? ওই ফ্রেমের থেকে আপনার পিকচার বড়, ওই যে ফ্রেম মাপ, তার থেকে আপনার ছবিটা বড়, বুঝতে পারছেন? আর এইখানে যে দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়া গ্রুপের কভার, ইভেন্টের কভার, প্রোফাইলের কভার, সমস্ত কভার সাইজ হচ্ছে আলাদা। আমরা যারা মনিটরগুলোকে অন করে রেখেছি, একটু মনিটরগুলোকে অফ করে দিই। অফ করেন, মনিটর অফ করেন, কম্পিউটার বন্ধ করেন না করেন, মনিটর অফ করেন। আমাদের মনিটর কোনো কাজ নেই, সকল মনিটরের লাইট অফ করেছেন। এতে মনোযোগ নষ্ট হয়, আপনার হয়, পিছে যে আছে তারও হয়। করেছেন সবাই? শাটডাউন করলেও করতে পারেন, অফ করলেও করতে পারেন, মনিটর কোনো কাজ নেই আমাদের। ওকে, তো আমরা যে কভার ইমেজগুলো দেখেছি, ওই ইমেজের ফ্রেম এক একটার এক এক মাপ, সবগুলোর এক মাপ না। এখন যেহেতু এক একটার এক এক মাপ, এই জন্য এখানে ভ্যারিয়েশনটা দেখাচ্ছে। আমি যদি একটা মাপে করতাম আর বিভিন্নতা বসাতাম, তখন ওই ধরে উপরে নিচে করতে হতো, এতে ডিজাইন নষ্ট হয়ে যেত। কারণ আপনি কোথায় বসাবেন, আপনার একটা টেক্সট নিচে লিখছেন, একটা ফোন নাম্বার, অ্যাড্রেস নিচে লিখেছেন, কিন্তু ইমেজটা সাইজ এমন যে এটাকে উপরের লোগো বাঁচাতে গেলে নিচেটা থাকে না, নিচেটা বাঁচাতে গেলে উপরের লোগো থাকে না, হইতে পারে না এরকম? এই জন্য হচ্ছে ফ্রেমের এই সাইজগুলো দেওয়া, অর্থাৎ ওইগুলোর টেমপ্লেট বা ফ্রেমের যে সাইজ, এই সাইজটাকে আপনাকে বুঝে এখানে সাইজটা নিতে হবে। এক হচ্ছে এখান থেকে নিতে পারেন, ধরেন আপনার এখানে আসে নাই, হতে পারে না এখানে সাইজটা দেখা যাচ্ছে না, আপনি গুগলের হেল্প নেন, গুগলে এসে এসে লিখেন আপনি ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুকের পেজের সাইজ। এখন দেখেন এখানে আপনার সাইজ দেখাচ্ছে, কিন্তু অসংখ্য রকমের সাইজ দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি? আমরা এদিকে তাকাই, এখানে দুটো সাইজ কেন? প্রশ্ন হচ্ছে একের ভিতর দুই কেন? কে বলতে পারবেন? সাইজ তো একটা হইলেই হইতো, কিন্তু এখানে দুটো কেন আমাকে মার্ক করে বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে? মানে আমি দুটো ডিজাইন বানাবো, ফোন আর কম্পিউটারের জন্য, একটা কম্পিউটারের জন্য। মানে আমি ডিজাইন কি দুটো বানাবো তাহলে, না একটাই হবে? একটার মধ্যে সাইজ ছোট বড় হলে কেমন হবে? একটার মধ্যে সাইজ ছোট বড় হয়? আচ্ছা, এখানে যে ডিজাইনটার কথা বলা হয়েছে, মার্ক করে দিয়েছে, ওটা হচ্ছে ডেস্কটপে ভিজিবল, মানে এটাকে বলে ভিজিবিলিটি এরিয়া। আমরা কোন ডিভাইসে কি দেখতে পাই? যখন আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে দেখবেন, তখন ভিতরের অংশটুকু দেখতে পারবেন, আর যখন মোবাইল দিয়ে দেখবেন, তখন ফুল স্ক্রিন দেখতে পারবেন। আপনার যখন একটা ওয়েবসাইট ল্যাপটপে দেখেন, ডেস্কটপে দেখেন, মোবাইলে দেখলে কি একই রকম দেখা যায়? ডিভাইসের কারণে ইন্টারফেস চেঞ্জ হয়ে যায় না? তার মানে কি দাঁড়াচ্ছে, আমার ডিজাইনটাকে অপটিমাইজ করে এমনভাবে করতে হবে যেন এটা আমার যে কোনো ডিভাইসে দেখা যায়, ভিজিবল হয়। আমরা এই ডিজাইনটা আগে দেখি। এখানে সাইজ বলা হচ্ছে 1244, আর হচ্ছে 1200, ঠিক আছে, 674। তার মানে 674 হচ্ছে ফোনের জন্য, 674 কি ফোনের জন্য, আর ভিতরটা কি আমার ডেস্কটপের জন্য। তাহলে আমি এখানে একের ভিতর দুই আছে। এখন এইটা কিন্তু আমি আবার ক্যানভাতে পাইনি, ক্যানভাতে কখনো মাল্টিপল সাইজ পাবেন না, পাবেন কি গুগলে। সো কোনো কনফিউশন তৈরি হলে আপনি গুগলে যাবেন সবার আগে। আমি সাজেস্ট করবো যে এইসব জায়গায় না দেখে গুগলে যাবেন, কারণ গুগল আপনাকে মাল্টিপল সাইজ, যদি একের ভিতর 3 থাকতো তাও দেখাইতো। যেমন ইউটিউবের যে চ্যানেলের থাম্বনেইল দেখি, মানে চ্যানেল আর্ট দেখি, ইউটিউবের চ্যানেলের মধ্যে ঢুকলে একটা দেখা যায় না, ওটা 4টা সাইজ, একটার ভিতরে 4টা। কি কি? একটা মোবাইলের জন্য, একটা ট্যাবের জন্য, একটা ডেস্কটপের জন্য, একটা টিভির জন্য, একটার মধ্যে 4টা সাইজ। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে লিখলাম হচ্ছে ইউটিউবের চ্যানেল আর্ট সাইজ, দেখবেন একের ভিতর 4, এই যে একের ভিতর এখানে 4 আছে। অর্থাৎ
আমরা টিভিতে দেখবো একভাবে, মোবাইলে দেখবো একভাবে। সো ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন যে কোনো ডিভাইসে দেখা যায়। দেখছেন এইটুকু অংশ হচ্ছে কি লেখা আছে ডেস্কটপ মিনিমাম এবং মোবাইল, তার মানে কি মোবাইলের সেফটি এরিয়া। যারা মোবাইল দিয়ে দেখবে তারা এর বাইরে দেখতেই পারে না কখনো, এইটুকু। তাহলে আপনার ইউটিউবের চ্যানেলের জন্য লোগো টেক্সট ইম্পর্টেন্ট না, এই যে মাঝখানে রাখাটা। তারপর হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেটটা কি, যারা ট্যাব ইউজ করি আমরা, ট্যাবলেট চালাই না, ওরা দেখবে হচ্ছে এই থেকে এই পর্যন্ত। যারা ডেস্কটপ ইউজ করবে তারা দেখবে এই পুরোটা, এই লম্বা এতটুকু। যারা টিভি দেখবে তারা সবই দেখতে পারবে। তার মানে কি টিভির জন্য সমস্যা নাই, সমস্যা হচ্ছে মোবাইল আলার জন্য। কারণ বেশিরভাগ ইউজার কি ইন্টারনেটের 90% ইউজার হচ্ছে মোবাইল, মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতেছে। সো ওকে যদি আমি দেখাইতেই না পারি তাহলে লাভ হবে না। অনেক চ্যানেল আছে এরকম যারা ডিজাইনটাকে অপটিমাইজ করে বানাইতে পারে না, মানে বানাইতে ও কম্পিউটার দিয়ে, কিন্তু ওর মাথায় নাই যে মোবাইলের ইউজারও তো আছে। সে তার নিজের পেজে চেক করে দেখে কম্পিউটার দিয়ে যে দেখা যায়, সে ডিজাইনটা এমনভাবে বানায় যে তার ল্যাপটপে ডেস্কটপে দেখতে পেয়েছে, কিন্তু তার মাথায় নাই যে মোবাইলের তো ইউজার আছে। ওরা যদি আপনার চ্যানেলের নামটা নাই জানতে পারে তাহলে আপনার চ্যানেলটা সার্চ করবে কেমনি পরে, বুঝতে পারবেন? এটা তো একটা মার্কেটিং ব্র্যান্ডিং। তো আমরা এই অপটিমাইজ করার সাইজ বা রিসাইজ করার সাইজ কীভাবে বানাতে পারি, আমরা এটা কি বানাবো আসেন। আমরা ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টমস লেখা আছে, কাস্টমসে যাব, এখানে গিয়ে উইড লিখবো 1200, হাইট ছিল কত 444। কেন আমি এটা নিলাম, কারণ সবার ছোট কোনটা 444টা, একটু বড় কোনটা পরেরটা। তাহলে মাল্টিপল ডিজাইন করতে হলে নিয়ম হচ্ছে ছোট থেকে শুরু করতে হবে, ছোট থেকে শুরু করতে হবে। তাহলে আমি ছোটটা আগে নিলাম, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর আরেকটা নিব, 1200 তো ঠিক থাকবেই। এখন এখানে 440 জায়গায় 674 হয়ে যাবে, হলো দুইটা। এই একটা ছোট আর এই পাশেটা কি বড়। এখন এখানে আসার পর আমি এগুলো পরিচয় দিব একটু পরেই, আগে এইটুকু শেষ করি। এলিমেন্টে এসে আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে এই যেটা ফ্রেমের সাইজ 12x444, এটা কি আমার ক্যানভাসের বা ফ্রেমের সাইজ, তাই না? এখন এখানে আমি এটাকে ফিল আপ করব, তাহলে আমার শেপের সাইজ কত হবে কে বলতে পারবে? এই শেপের সাইজ কত এখন, এই শেপের সাইজ কত? মনে মনে বললে তো আপনি শুনবেন, আমি শুনবো। 440। ভাই এই যে তো দেওয়াই আছে, এটা সাইজ কত 12x444 না? তাহলে এখানে ফ্রেমের মাপ যা, আমার এটার মাপ তো আমি তাই দিছি, তো একই হবে, তো ডিফারেন্ট হবে না তো। এখন এটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি কন্ট্রোল সি, আর মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পর এটাকে পজিশনে গিয়ে মিডল, মাঝখানে হয়েছে না? এখন দেখেন এইটা হয়ে গেল, এই যে এইটা আর ওটা সেম কিনা, অর্থাৎ মাঝখানের অংশটুকু কি ডেস্কটপের ভিজিবিলিটি আর পুরোটা কি আমার মোবাইলের ভিজিবিলিটি। এখন আমরা এটাকে বাদ দিয়ে দিব। এখন দেখেন এটার ভিজিবিলিটি আছে কিনা আমরা একটু টেস্ট করবো। এবার কিভাবে টেস্ট করব, আমি নতুন একটা পেজ দিলাম, এই পেজের মাপটা কত কে বলতে পারবে? এই পেজের মাপ 12x474, রাইট? সরি 674, 12x674, তার মানে কি মোবাইলের মাপ, রাইট? এখন আসেন, ধরেন আমি একটা ডিজাইন করেছি, ধরেন মোবাইলের মাপ, মানে এটা আমি পাইছি গুগলে অথবা ক্যানভাতে। পাওয়ার পরে এই ফোন যে কারা দিতে থাকে এরকম পাইকারি ধরে, নেট পাবে না তখন আবার। ওকে, ধরেন আমি একটা সাইজ পেয়েছি, সেটা গুগল হোক ক্যানভা হোক যেখানে হোক একটা সাইজ পেয়েছি, আমি করছি। করার পর আপনি এখন মোবাইল দিয়ে চেক করছেন, মোবাইল দিয়ে দেখা যায়, এটা তো মোবাইল দিয়ে দেখা যাবেই কারণ মোবাইলের সাইজ না। এখন আপনি এই সাইজটা করার পর, ডিজাইন করার পরে ক্লায়েন্টকে জমা দিচ্ছেন। এখন ক্লায়েন্ট কি করছে, সে তার মোবাইল দিয়ে দেখবে না, সে কম্পিউটার বসেছিল, সে কম্পিউটার দিয়ে দেখছে। এখন কম্পিউটার যখন দেখবে তখন কেমন দেখবে জানেন? এই ভিতরে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু দেখবে সে কম্পিউটারে। তাহলে কি যাচ্ছে, এর লোগো বাদ, নিচের টেক্সট বাদ। ওই যে বললাম আমরা টেনে বড় করি, বড় ছোট করি। এখন আপনার ডিজাইনটাকে করতে হবে এমন ভাবে যেন মোবাইলে যিনি দেখবে সেও দেখতে পায়, যিনি ডেস্কটপে দেখবে ল্যাপটপে দেখবে সেও জানি দেখতে পায়। আমাকে তো উভয়কেই প্রায়োরিটি দিতে হবে, রাইট? আমরা আরেকটা পেজ নেই,
এবার এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা ডিজাইন নিই, ধরেন হচ্ছে এটাকে নিলাম। এখন এটাকে টেস্ট করব, ধরেন আমার ডিজাইনটা করা শেষ, টেস্ট করব যে ঠিক আছে কিনা। আমরা এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এখন দেখেন তো কোনো কিছু বের হয়ে গেছে কিনা, নাকি দেখা যায় জুতা ছাড়া? জুতার দরকার নাই, চেহারা দেখা যায় তো। যদি আপনি চান যে ওকে পুরো একটা ফুল দেখাবেন, কোনো সমস্যা নাই, এটাকে উপরে নেন, উপরে নিয়ে এইটুকু অংশকে ক্রপ করে দেন, ক্রপ করে দেন, হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, যিনি ডেস্কটপে দেখবে সে এইটুকুর ভিতরে দেখতে পারতেছে অনায়াসে, এবং যিনি মোবাইলে দেখবে সে পুরোটাই দেখতে পারতেছে। তাহলে মোবাইলের জন্য আমার সমস্যা না, সমস্যা হচ্ছে কি ছোটটার জন্য, কারণ পুরোটা তো দেখতে পারবি, কিন্তু মাঝখানে তো দেখতে পারবে না। এটা যেমন ঠিক ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তাই, ইউটিউবের ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে ওভাবে করেই বানাতে হবে, বুঝেছেন? এটা হচ্ছে বেসিক একটা ডিজাইনের জন্য। সর্বপ্রথম কাজ হচ্ছে সাইজ, মাপ, এটা হচ্ছে ফরজ। কোনো সাইজ নাই আপনার ডিজাইনটা হবে না। আমরা ডিজাইন করার পরে কখনো রিসাইজ করব না। ধরেন আপনি চিন্তা করতে পারেন যে আগে ডিজাইনটা করি পরে মাপ নিয়ে নিব, হয়তো ক্লায়েন্ট আপনাকে বললো না যে মাপটা কত। এখন যদি আপনি করেন তখন কি ঘটনা ঘটবে দেখেন, আপনি রিসাইজে গিয়ে ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই 1200x674 হবে না, 1200x1500 হবে, 1500। দেখেন ঘটনা কি ঘটে, দেখছেন কি ছিল কি হয়েছে। তখন ডিজাইনটাকে আপনাকে আবার নতুন করে করতে হবে। এই জন্য কোনো ডিজাইন করার আগে অবশ্যই সাইজটা ম্যান্ডেটরি, আগেটা এনশিওর করবেন সাইজ কি আছে। যদি আপনি রিসাইজ করতে যান ভবিষ্যতে, তাহলে আপনার ডিজাইনটাকে আবার রিমেক করতে হবে, আবার নতুন করে করতে হবে, এত সময় কোথায়। তো আমরা সাইজ নিয়ে তারপর ডিজাইনে হাত দিব, মনে থাকবে। তো আমাদের বেসিক কাজ শেষ, এবার আমরা এখান থেকে বের হই। ওকে, তো আমরা সাইজও দেখলাম, এটাও দেখলাম। এখন আসেন এখানে একটা জিনিস আছে, এটা একটু শেষ করি। পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো কি? আমরা যখন ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার ইউজ করি, এটা কেন করব বা কখন করি? যখন আমাদের ডিজাইনটা প্রিন্ট করা দরকার পড়বে, আমি প্রেস থেকে প্রিন্ট করব। প্রিন্ট করার ডিজাইনের জন্য আমার সাধারণত ওই ডিজাইনটাকে ইঞ্চিতে বা মিলিমিটার বা সেন্টিমিটারে করার প্রয়োজন পড়ে। প্রিন্টের ক্ষেত্রে আপনি ব্যানার বানাবেন, ব্রুশিয়ার বানাবেন, লিফলেটের সাইজ কত ইঞ্চি হবে, কত সেন্টিমিটার হবে, কত মিলিমিটার হবে। অর্থাৎ কোনো ধরুন যখন আমি কোনো ডিজাইনকে প্রিন্ট করা দরকার পড়বে বাইরে থেকে, তখন আমি ওটাকে ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটারে করি। আর যখন আমরা অনলাইনে আপলোড করি, কোথায়? অনলাইনে, তখন আমরা পিক্সেলে রাখি। আমাদের ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার দরকার পড়বে না, পিক্সেল। যে আমার রেজুলেশন হচ্ছে এত, এর মধ্যে কতগুলো পিক্সেল করতেছে এনাফ। ওকে, তাহলে আমরা এখানে ডিজাইন করার সময় আমাদেরকে কাস্টম ডিজাইন করতে গেলে আমরা এটা পিক্সেলে দিয়ে রাখবো। এখন আসেন আমি যেহেতু বলছি ফেসবুকের কভার সিলেক্ট করলাম, ফেসবুকের কভার যেহেতু সিলেক্ট করেছি ওই সাইজ, এখন ওই সাইজ অনুসারে আমাকে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে এখানে। ওই সাইজে কি অনেকগুলো টেমপ্লেট এখানে দেখাচ্ছে। এখন আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে স্টার্ট করতে পারেন, কারণ আমরা তো ওইটা দেখে আইডিয়া মেক করে অন্য একটা ডিজাইন বানাবো। অথবা আপনি একটা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিছি, এখন এই ব্ল্যাঙ্ক পেজের মাপটা কি জানেন? ওই যে টুকে লিখলাম না ফেসবুক পেজ, যে সাইজটা ছিল ক্যানভাতে, ওই মাপে কিন্তু আসছে। এটা 19-20 হওয়ার কোনো চান্স নেই। ওকে, আসলো। এগুলো একটু অফ করে নেই, এগুলোর কাজ কি পরে বলবো। ওকে, এখন আসেন প্রথমে আসলে কি আমাদেরকে টেমপ্লেট, অর্থাৎ আমরা শুরুতে ছিলাম সিলেকশন মুডে, আমি সিলেক্ট করব কোনটা কাজ করব। সিলেক্ট করার পরে আমি চলে গেছি এডিটিং মুড, আমি এখন এডিট করব, আমার ডিজাইনের জন্য আমি এডিট করব। প্রথমে কি আসছে? টেমপ্লেট। টেমপ্লেটটা কি? টেমপ্লেট হচ্ছে অন্য মানুষ অনেক রকমের টেমপ্লেট রেডি করে আসছে, মানে ডিজাইন তৈরি করে রেখে দিয়েছে আপনার জন্য। আপনি ওটা থেকে ম্যানিপুলেট করতে পারেন, অথবা মডিফাই করতে পারেন, অথবা ডিজাইনের জন্য আইডিয়া মেক করতে পারেন। ওকে, ম্যানিপুলেট করা যায়, মডিফাই করা যায়, অথবা আপনি ডিজাইনের জন্য আইডিয়া মেক করতে পারেন। এখন আপনি কিসের ডিজাইন বানাবেন প্রশ্ন তো এখানে। ধরেন আপনার একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, তাহলে রেস্টুরেন্টের কভার ইমেজ বানাবেন, হতে পারে না? তখন আপনি কি করবেন? রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন, তাহলে আপনাকে রেস্টুরেন্টের যতগুলো ডিজাইন আছে সব এনে হাজির করবে আপনার ডিজাইনের সেন্স তৈরি করার জন্য, যে আপনি এখান থেকে কোনটা পছন্দ করেন, কোনটা বানাতে চাচ্ছেন। ওকে, তাহলে দেখেন এখানে রেস্টুরেন্টের অনেকগুলো আছে। আমি এটাকে নিলাম, নতুন একটা পেজ করে এটাকে নিলাম। কেন এগুলো নিচ্ছি একটু পরে বলতেছি, দাঁড়ান আগে নিয়ে নেই তারপর বলছি।
অনেকগুলো নতুন পেজ অ্যাড করছি, নতুন পেজ অ্যাড করে করে বিভিন্ন রকমের এলিমেন্ট নিচ্ছি, মানে ডিজাইনগুলো নিচ্ছি। তো প্রশ্ন হচ্ছে এতগুলো ডিজাইন আমি কেন নিচ্ছি, আমাদের এতগুলো ডিজাইন কি কোনো কাজে আসবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, আমরা বেশ কয়টা নিচ্ছি। এখন এতগুলো নেওয়ার কারণ হচ্ছে এই ডিজাইনগুলোর মধ্যে এমন কিছু উপাদান আছে যা হয়তো আমি বাইরে খুঁজে পাবো না, অথবা খুঁজতে গেলেও সময় লাগতে পারে, আবার এমনও হতে পারে নামই তো জানি না। বেশিরভাগ আমার যারা এখন নতুন, নামই তো বুঝবো, কিন্তু অন্যের ডিজাইন এটা ইউজ করছে, এটা আমার ভালো লাগতেছে, আমার ডিজাইন আমি দিতে চাই। যেমন একটা এক্সাম্পল, এই যে স্টাইলটা, এটা আমি আমার টেক্সটের মধ্যে দিতে চাই, হতে পারে না? এখন এর নামই তো আপনি জানেন, এটার নাম কি আপনি জানেন? এটার নাম কি? কি দিয়ে খুঁজবেন, কি দিয়ে সার্চ দিবেন? যখন আস্তে আস্তে খুঁজতে শুরু করবেন তখন আপনি বুঝে যাবেন যে কোনটার নাম কি, কি দিয়ে সার্চ দিলে পাওয়া যায়, তখন আপনি বুঝবেন। কিন্তু শুরুর দিকে তো এটা আপনি বুঝতে পারতেছেন না, তাই না? তো অন্যের ডিজাইনের মধ্যে যে সকল উপাদান আছে তা যদি আমার প্রয়োজন পড়ে, এই প্রয়োজনের ক্ষেত্রে আমি এগুলো নিয়েছি যেন আমি ইউজ করতে পারি। যেমন এই একটা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এই যে স্টাইলটা, টেক্সট হতে পারে আমি এই টেক্সটটা কোথাও খুঁজে পাবো না। তারপর হতে পারে এই যে আইকনগুলো, ছোট ছোট ফোন নাম্বারের আইকন, এই যে আইকন আমার ইউজ করা লাগতে পারে। তারপর হচ্ছে এই যেটা শেড আছে আলোর মতো, আলোর মতো দেখা যাচ্ছে, এটা আমার ইউজ করতে হতে পারে। অনেক কিছুই হতে পারে যেটা আমার ডিজাইনের জন্য লাগবে, এই জন্য আমি সমস্ত কিছু রেডি করেছি। যারা রং তুলিতে রং করে, ওরা কি করে, তুলি নিয়ে রঙের ডিব্বাগুলো সব একসাথে রাখে না, কারণ কখন কোনটা লাগে তো ঠিক ঠিকানা নাই। যখন যেটা লাগবে সেটা দিয়ে কি সে নিয়ে প্রিন্ট করবে, কাজ করবে। আমাদেরও ঠিক সেম, আমাদেরকে এই ধরনের এলিমেন্টগুলো কি করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বাবু বলেন। আমরা যেখানে ছিলাম, যে আমরা এই ধরনের ডিজাইনগুলো কেন নিয়েছি, আমাদের বিভিন্ন এলিমেন্ট যে কোনো সময় দরকার পড়তে পারে, এই জন্য আমরা রেখেছি। থাকুক, লাগলে লাগাবো, না লাগলে নাই। এখন আমরা যেটা করবো, ধরেন আমরা এই ডিজাইনটাকে রিডিজাইন করবো, অর্থাৎ আমরা কোনো ডিজাইনকে কপি করবো না, আইডিয়া নিব, আমরা এটাকে রিডিজাইন করবো, কিন্তু এটা থাকবে না, এই থিমটা থাকবে, কিন্তু সব কিছু ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, যেমন লেখাগুলো চেঞ্জ হবে, লোগো চেঞ্জ হবে, পিকচার চেঞ্জ হবে, সবই চেঞ্জ হবে। তার ওর হইল না, তখন সেটা আমার হয়ে যাবে। আমরা কি ম্যানিপুলেট করি বা মডিফাই করি, এই জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, যেন এটা ডুপ্লিকেট থাকে, তাহলে আমরা বুঝবো বিফোর অ্যান্ড আফটার, আগে কি ছিল পরে কি হয়েছে। তো এটা গেল আমাদের টেমপ্লেট। এবার আসেন এলিমেন্ট। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে উপাদান। উপাদান কি? একটা ডিজাইনের মধ্যে আমরা যা ইউজ করি সবই হচ্ছে উপাদান। নো এলিমেন্টস নো ডিজাইন। পৃথিবীতে একটা ডিজাইন দেখাতে পারবেন না যেখানে কি আছে, মানে এলিমেন্ট নাই। এলিমেন্ট ছাড়া ডিজাইন হয় না। যেটা হয় সেটা হচ্ছে কি, একটা ব্ল্যাঙ্ক পেপার, একদম কি ফাঁকা একটা পেজ। ফাঁকা পেজের মধ্যে যখন একটা দাগ দেওয়া হয়, ওটা একটা এলিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওকে, ফাঁকা পেজের মধ্যে যখন আমরা একটা দাগ দেই, সেটা কিন্তু তখন ডিজাইনের অন্তর্ভুক্ত হয়। সো এলিমেন্ট কি কি লাগবে আমাদের, আসেন। প্রথমে বলা হচ্ছে লাইন অ্যান্ড শেপ। আমরা সি অলে ক্লিক করলাম, এখন আমাদেরকে লাইন দেখাচ্ছে, এখানে শেপও দেখাচ্ছে, মিক্সড করে দেখাচ্ছে। সো এই মিক্সগুলো দেখে আপনার হতাশ হওয়ার দরকার নাই। আপনি লিখবেন হচ্ছে লাইন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করলে আপনার কালারফুল লাইন পাবেন, যেগুলো আপনার দরকার পড়বে। অর্থাৎ লাইন দিয়ে বানানো যত ধরনের এলিমেন্ট আছে সব এখানে আছে। যেমন এগুলো কিন্তু লাইন দিয়ে বানানো, এটা লাইন দিয়ে বানানো, এটা লাইন দিয়ে বানানো, এই একটা লাইন, এই একটা লাইন, দেখলে তো বোঝাই যায় লাইন দিয়ে বানানো। দেখছেন কোনগুলো লাইন? সো এই যে অসংখ্য লাইন আছে, যেমন আমরা এটার কথা বলছি না, এটা, এগুলো কিন্তু আছে। এই যে দেখেন, এই একটা স্টাইল, এই একটা, এই একটা, এই একটা, অসংখ্য কিন্তু আছে, দেখছেন? সো আপনার যেটা দরকার পড়বে আপনি ইউজ করেন। কিভাবে ইউজ করব? যে আমার ধরেন দরকার হচ্ছে গিয়ে এটা, আপনি এটা নিলেন, এটাকে নিয়ে কালার চেঞ্জ করবেন, এখানে গিয়ে কালার চেঞ্জ করে ফেলেন, এটাকে রাউন্ড করেন, ছোট করেন, এটাকে একটু সাইডে নেন, এটাকে ডিলিট করতে মন চাইলে এটাকে ডিলিট করেন, এটাকে বসাতে চাইলে বসান। অর্থাৎ আপনি আপনার মতো করে যে কোনো এলিমেন্টকে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনার প্রয়োজনে যে কোনো এলিমেন্ট নিয়ে এসে ব্যবহার করতে পারবেন। এখন এই এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এই লাইন বলি বা শেপ বলি, এখানে আবার পার্থক্য আছে কিছু। কি পার্থক্য? ওই যে ভেক্টর ইমেজ, রাস্টার ইমেজ বলছি না, ওইরকম আছে। অর্থাৎ যেগুলো হচ্ছে রাস্টার ইমেজ মানে ইমেজ আর কি, ওগুলো হচ্ছে ফিক্স, কালার চেঞ্জ করা যায় না। আর যেগুলো ভেক্টর ইমেজের মতন, ওগুলো কালার চেঞ্জ করা যায়। কীভাবে বুঝবো? আসেন, যেমন ধরেন এখান থেকে আমরা একটা ডিজাইন নিব, কাকে নেওয়া যেতে পারে,
যেমন এটা দেখে নিই। হ্যাঁ, এইটা এই যে একটা ডিজাইন, এটা কিন্তু একটা হচ্ছে কি রাস্টার ইমেজ, এটা ফিক্স, এটা কালার পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা যদি এটাকে নেই, এটাও একটা ইমেজ না, এটা কিন্তু কালার পরিবর্তন করা যাচ্ছে, 3টা কালার আছে দেখছেন, এই যে এটা দেখতে পাইছেন। তার মানে এটাও একটা লাইন দিয়ে বানানো, এটাও একটা লাইন দিয়ে বানানো, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ভেক্টর ইমেজ, একটা কি আমরা রাস্টার ইমেজ বলতে পারি, যেটা কালার পরিবর্তন করা যাবে, এটা কালার পরিবর্তন করা যাবে না। এখন একে যদি আপনি ইউজ করেন, যা আছে তাই আপনি ইউজ করতে হবে, ভালো লাগলেও এটা, খারাপ লাগলেও এটা, কারণ এটা কালার পরিবর্তন করা যাবে না। আর এইটা যেটা আছে এটা আপনি কালার পরিবর্তন করতে পারতেছেন, বুঝবো কিভাবে? ওই যে উপরে কালার শো করতেছে, উপরে কালার শো করতেছে, সো আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে কিন্তু তখন পারবো। ওকে, তাহলে এটা গেল আমাদের লাইন। তার মানে আমি লাইন দিয়ে অসংখ্য রকমের এলিমেন্ট এখানে আছে, আমি নিতে পারবো। এরপর আসেন শেপ। শেপ শেপ রেখে সার্চ দিলে সবগুলো কিন্তু শেপ, যেমন এটা একটা শেপ, এই যে এটা দেখছেন, ওটাকে এমন জায়গায় বসাইছে মনে হতে ভাগ করে ফেলছে, মানে কেচি দিয়ে কেউ কাটছে এটাকে, কিন্তু এটা ডিজাইনটাই হচ্ছে এরকম, শেপটাই কি এরকম, এটা প্লেসমেন্টের কারণে এমন মনে হচ্ছে। আবার এটা একটা শেপ, মনে হচ্ছে কি এটা রাউন্ড শেপ, কিন্তু এটা রাউন্ড না, এটা স্কোয়ার একটা শেপ, এটা কি একটা স্কোয়ার একটা শেপ দেখছেন, লম্বা এদিকে লম্বা এদিকে লম্বা। সো এটাকে আমরা কি করতে পারি, আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। প্রত্যেকটা হচ্ছে একটা শেপ, এখানে অসংখ্য শেপ আছে, আপনার যে শেপের প্রয়োজন পড়বে আপনার প্রয়োজনের স্বার্থে সেই শেপটাকে ইউজ করতে পারবেন। এখানে আবার ওই যে 2 রকমের আছে, রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ, অর্থাৎ কালার চেঞ্জ করতে পারবো, আর আছে কালার চেঞ্জ করতে পারবো না। সো আপনি বুঝিয়ে আপনি আপনার মতো নেবেন যে আমি কোনটা কালার চেঞ্জ করব, কোনটা করব না। ওকে, তো এই গেল আমাদের লাইন অ্যান্ড শেপ। এরপরে আসেন গ্রাফিক্স। আমরা লাইন শেপের পরে গ্রাফিক্সে যাই। গ্রাফিক্সের মধ্যে একটা আছে কি ম্যাজিক রিকমেন্ডেশন। এটা কি? এটা হচ্ছে আপনি যে ডিজাইনের মধ্যে থাকবেন, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বলি, ক্যানভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও আপনার ডিজাইনটাকে রিড করে কোন ধরনের এলিমেন্ট আপনার লাগতে পারে সেটাও দেখাবে। যেমন দেখেন, আমি এখানে আসবো প্রথমটাতে, এখানে কি লাগতে পারে সেটা চেঞ্জ হয়ে গেছে না, আবার নিচেটাতে যাব চেঞ্জ হয়ে গেছে, আবার যাব চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ও ওটাতে রিড করে যে আপনার এখানে এগুলো লাগতে পারে, লাগলে আপনি ইউজ করেন, না লাগলে নাই। ফিচারটা আমাদের লাগে না, মানে লাগে না বলতে এখানে ফিচার বলতে কি, অনেক আপকামিং মানে নতুন কিছু জিনিস আসছে লেটেস্ট, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন, এই জন্য এটাকে ফিচারের মধ্যে রেখেছে। আমরা একটু গ্রাফিক্সে যাই আবার। এরপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে মাল্টি কালারের কম্বিনেশনে কালার শেড তৈরি করে, যে তাকে আমরা গ্রেডিয়েন্ট কালার বলি। মাল্টি কালারের কম্বিনেশনে কালার শেড, যেমন এখানে 2টো কালার আছে, রাইট, কিন্তু বোঝা যায় যে কোন জায়গায় শেষ, বোঝা যায় না, কিন্তু এইখানে আপনি বুঝতে পারবেন না কোথায় শেষ হয়েছে, বুঝতে পারবেন, এটাকে আরো বোঝা যাবে না। দেখেন এখন বলেন কোথায় শেষ হয়েছে, বলতে পারবেন? এটা যে শেষ আছে বোঝা যায়, কিন্তু এটা শেষ বা শুরু বোঝা যাবে? মনে হবে কি পুরো কালার থেকে এখান থেকে কিছু বের হয়েছে, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ কালারের ছায়া, কালারের একটা ছায়া। গ্রেডিয়েন্ট কালার কি? মাল্টি কালারের কম্বিনেশনে কালার শেড তৈরি করে, যে তাকে আমরা বলি কি গ্রেডিয়েন্ট কালার। মাল্টি কালার অর্থাৎ অনেকগুলো কালারের সমন্বয় ও কালারের ছায়া তৈরি করে, যেটা সলিড কালার না। সলিড তো সেপারেট, বোঝা যাবে যে এটা লাল এটা নীল, কিন্তু লালের মধ্যে নীল, মানে লাল থেকে আস্তে করে নীলে চলে গেছে, কিন্তু কোন দিক দিয়ে চলে গেছে এটা আপনি ধরতে পারবেন না, এই জন্য এটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট কালার। যেমন এখানে একটা কালার আছে, এই যে একটা শেড দেখছেন, মনে হচ্ছে কি এখান থেকে কিছুটা বের হয়েছে, আলো টাইপের কিছু, এমন মনে হচ্ছে এই জায়গাটা এটাকে দেখে। সো এখানে অসংখ্য রকমের কি, এইটাতে নাই, এগুলো সব সলিড কালার। সো আমরা চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, আমাদের ডিজাইনের মধ্যে যেটা দরকার পড়বে সেখানে আমরা ইউজ করতে পারবো। স্টিকার, যদি কেউ স্টিকার ইউজ করে তখন আর ডিজাইন থাকবে না, ওটা ভিডিও হয়ে যাবে, অ্যানিমেশন হয়ে যাবে, কারণ এটা লাফালাফি করতেছে, চলমান না। চলমান জিনিসগুলোকে আমরা ইমেজে ইউজ করতে পারি না, আর ইমেজে যদি ইউজ করেন সেটা ইমেজ হিসেবে থাকবে না, ওটা কি হিসেবে থেকে যাবে, ওটা হচ্ছে ভিডিও হিসেবে থেকে যাবে। ওকে, এরপরে আসেন ডিজাইন, এটা লাগবে না, এগুলো কিছুই লাগে না, মানে লাগে না বলতে এখানে অসংখ্য রকমের গ্রাফিক্সের মধ্যে এলিমেন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। যেমন ধরেন আপনাদের একটা লোগো লাগে, রেস্টুরেন্টের লোগো লাগবে, যেহেতু আপনি রেস্টুরেন্টের ডিজাইন বানাচ্ছেন, লোগো লাগবে। দেখেন রেস্টুরেন্ট রিলেটেড অনেক লোগো আসছে,
সো লোগো নিয়েও প্যারা নাই যে আমার লোগো বানাইতে হবে, আর লোগো তো বানাতে পারবেন না, এখানে বানানোই আছে, আপনার জন্য বানায় রেখে দিয়েছে কেউ না, ওখান থেকে আপনাকে ইউজ করতে হবে। আপনি বড়জোর কালার চেঞ্জ করতে হবে, আর কিছু না। যেমন আপনার লোগো বানাতে হবে, ধরেন এটা একটা লোগো বানানোই আছে। এখন এটা কিন্তু একটা ইমেজ, দেখছেন না? ইমেজ না, এটা এখন ইমেজ না, এটা হচ্ছে কি ভেক্টর ইমেজ, কালার চেঞ্জ করা যাচ্ছে। সো এই লোগোটাকে বাদ দিয়ে আপনি এটা দেন, এটাকে বাদ দিয়ে আপনি কি এটা দিতে পারেন। অর্থাৎ আমি এই লোগোটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই লোগো কি এর সাথে যাবে? প্রশ্ন হচ্ছে এখানে যাবে না। কারণ কি জানেন, কালার কম্বিনেশন বলে একটা কথা আছে। আমি যদি এখন মরিচকে এই কালার করি, মরিচ কি কখনো এই কালার হয়? মরিচের দুইটা কালার হবে, হয় লাল তাহলে সবুজ। কারণ আমি যদি এটা জোর করে অন্য কালার বানাই, তাহলে এই কালার কোনো মরিচ আছে? তাহলে আমি এই ধরনের লোগোটা ইউজ করতে পারবো না। আপনাকে যদি ইউজ করতে হয়, লালের সাথে ম্যাচ করাতেই হয়, তাহলে আপনাকে এগুলোকে রেড করতে হবে, লাল বানাইতে হবে। তাহলে আপনাকে এটা কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে উপায় কি? কালার কোড জানতে হবে। কালার কোড কিভাবে আমরা জানবো? কোনো একটা কালারে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর, এই যে কালার কোড পেয়েছেন, কপি করলাম। কপি করার পর এখানে এসে এটাতে গিয়ে এখানে গিয়ে এই কালারটা পেস্ট করবেন। তখন আপনার কালারটা এবার ম্যাচ করবে। এবার লিখার কালারটাকেও চেঞ্জ করতে হবে না, এটাকে আপনি সেম কালার করে ফেলেন। আমরা ম্যাচ করাচ্ছি, আরও আছে কালার আছে ওই যে এখানে। সো আমরা এগুলোকে ডিলিট করে দিব, যদিও এগুলোকে ডিলিট করে দিব, আমরা অন্য কিছু রাখবো এখানে, এটা থাকুক ডিলিট। সো আমরা কালার কিন্তু চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ আগের যে কালার ছিল সেটা নাই, মরিচের কালারে বানাইছি। কেন বানাইছি এটাও আমরা বলবো শেষের দিকে, টিপসে থাকবে যে কালার তো এটা দুই রকম হলেই হইতো, কেন আমাদের কালারটাকে সেম করতে হচ্ছে। তাহলে এলিমেন্টের মধ্যে আমরা যে কোনো টাইপের যা দরকার সার্চ দিলে আমরা পাবো, বাট শিখতে হবে কোন নাম দিয়ে সার্চ দিলে ওকে পাওয়া যায়। ওকে, এরপর আসেন গ্রাফিক্সের পরে আমরা ফটোতে চলে যাই। ফটোস কি? আমাদের ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের ফটো দরকার পড়তে পারে। যেমন এখানে ও নুডলসের পিকচার আছে, আমি যদি এখন ও নুডলস দিয়ে দিই তাহলে তো কেমনে হইলো, অন্যটা লাগবে। আমি এখানে নুডলস থেকে সার্চ দিব, যা ইচ্ছা তাই লিখেও সার্চ দিতে পারি। অসংখ্য নুডলস আসছে না, ক্ষুধা লাগছে, বাড়ি যায় খেয়ে। আচ্ছা, এখানে আমরা এই পিকচারটাকে নিলাম, অর্থাৎ এটাকে নিলাম, এই ইমেজটা আমরা বসাবো এখন, রাইট? সো এই ইমেজটাতে এখানে এনে ছেড়ে দিলাম, বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে কেন বসে গেল এমনি এমনি, কাহিনী কি, এটাও আমরা জানবো একটু পরে আসতেছি, যেটা কোথায় বসালাম, কেন বসাইছি, কেন বসে গেল। তাহলে দেখেন ওর পিকচার ছিল এটা, আমার হয়েছে এটা। ওকে, কিন্তু আমরা চেক করে দেখবো যে এখানে এই লাল টাইপের কোনো পিকচার পেতে পারলে আরো ভালো হয়, কারণ ম্যাচ হবে। ও যেমন এইগুলোর সাথে একটু ম্যাচ করিয়েছে, সো এই মরিচের সাথে যায় এই কালারটা, কিন্তু এই পিকচারটা দিতে পারবো না, কারণ কি এটা ও ইউজ করছে। সো আমরা এই মরিচ টাইপের লাল টাইপের যদি কোনো ইমেজ পাই, এই যে একটা পাওয়া গেছে, আমরা এই নুডলস বাদ দিই, তাহলে আমরা এবার পাস্তা দিয়ে দিই। যার নাই নুডলস তার আছে পাস্তা। হ্যাঁ, ম্যাচ হচ্ছে না এখন? এখন নুডলস তো তাহলে হবে না, পাস্তা দিতে হবে নাকি? দিয়ে দিলাম পাস্তা। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখেন ওর জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমরা মডিফাই করতেছি, অর্থাৎ ওরে আমরা রাখবোই না। ও যে বলবে তুমি ওটা কপি করছো, তার কোনো প্রমাণই থাকবে না, কিন্তু থিমটা তো ওর কাছ থেকে আসতেছে, থিমটা। তো গেল আমাদের ফটোসের পরে কি আছে? অসংখ্য ফটো। আপনার গুগল করা লাগেই না, কারণ গুগল করলে হয় কি, গুগলের মধ্যে গুগল সব জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসে, এলোমেলো হয়ে যায়। আপনি যেটা চাচ্ছেন এটাও দেয়, উল্টাপাল্টাও দেয়, সবই দেয়। কিন্তু এখানে আমরা সার্চ দিলে উল্টাপাল্টা দিবে না, কারণ এই ক্যানভাটা হচ্ছে কি শুধুমাত্র ডিজাইনারদের জন্য। সো ডিজাইনের সাথে যেটা যায় ওটাই আপনার কাছে নিয়ে আসবে, উল্টাপাল্টা কিছু নিয়ে আসবে না। তো এইটা গেল আমাদের এলিমেন্টের মধ্যে ফটোস। এরপর আসেন ভিডিও এবং অডিও। এই ভিডিও এবং অডিও আমাদের দরকার নাই, কারণ আমরা এখানে কোনো ভিডিও মেক করি না, কারণ আমাদের ভিডিও এডিটিং এর ক্লাস আছে। সো ভিডিও এডিটিং এর ক্লাস আমরা ভিডিও এডিটিং শিখি, আর এখানে ভিডিও এডিটিং শেখার মতো কিছু নাই। এই যে 15-20 সেকেন্ডে ছোট ছোট অ্যাড বানায়, অ্যানিমেশন, তো এটা আমাদের দরকারই নাই টোটালি। এবার চার্টও লাগবে না। ফ্রেমটা কি? ফ্রেম হচ্ছে আমরা কোনো কিছুকে আটকে রাখি, অর্থাৎ কোনো ছবিকে আটকে রাখার জন্য আমরা ফ্রেম ইউজ করি। কোনো ছবিকে আটকে রাখার জন্য আমরা কি করব? এখানে ফ্রেম ইউজ করব।
একটু আগে যে ছবিটা যে বসে গেল না ঠাস করে, এটা একটা ফ্রেম ছিল। কি ছিল? ফ্রেম। কারণ আমরা ক্যানভাতে কোনো পিকচারকে কাটতে পারি না আমাদের ইচ্ছে মতো। সো আমরা এটাকে ফ্রেমের মধ্যে বসিয়ে এটাকে কাটতে হয়। যেমন ধরেন আপনার একটা রাউন্ড করা দরকার পিকচারটাকে, সো রাউন্ড একটা ফ্রেম নিয়েছেন, যেগুলো পিকচার এনে বসে দিলে পিকচারটা রাউন্ড হয়ে যাবে। কারণ ক্যানভাতে কাটার কোনো অপশন নেই। কাটা বলতে কি, আমরা ক্রপ করতে পারবো, ক্রপটা ওয়ান কাইন্ড অফ কাটা, কিন্তু এটা স্কোয়ার ক্রপ, ম্যানুয়ালি না। আমরা যেমন ফটোশপ ইলাস্ট্রেটরে ইচ্ছে মতো কাটতে পারবো, এখানে ইচ্ছে মতোই কাটা যায় না। যেমন এই পিকচারটা যে বাঁকা আছে, এই যে বাঁকা, দেখি বাঁকা একটা ফ্রেম, বাঁকা ফ্রেমের মধ্যে বসাইছি, ছবিটা কিন্তু বাঁকাই হয়ে গেছে, তার মানে মনে হচ্ছে না কেটেছে এটাকে। আবার এখানে দেখেন এই যে ছবি, এটা একটা ফ্রেম, তারপর হচ্ছে কি এটা একটা ফ্রেমের মধ্যে বসানো, তারপর হচ্ছে এটা একটা ফ্রেমের মধ্যে বসানো, এগুলো ফ্রেমের মধ্যে বসানো। সো আমাদের অসংখ্য রকমের ফ্রেম এখানে আছে। আপনার যেই ধরনের ফ্রেম লাগবে আপনি ওই ফ্রেমের মধ্যে এগুলো বসাতে পারেন, কিন্তু এরকম কাটতে তো পারবো না। আমি চাচ্ছি এটার মধ্যে কিছুটা বসুক, কীভাবে বসাবো? জাস্ট ছবিটা এনে ছেড়ে দিলেই ওই ওই মাপে হয়ে যাবে, সাইজে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফ্রেমও বুঝলাম। এরপর গ্রিড। গ্রিডগুলো কি? মাল্টি ফ্রেম, অর্থাৎ একাধিক ফ্রেম থাকবে একসাথে। ওই যে আমরা ফটো মানে ইমেজ যখন কাজ করি মোবাইল দিয়ে এডিট করি, ফটো কলেজ আছে না, অনেকগুলো ফটো একসাথে অ্যাড করা যায়, ওটার মতো করেই মনে করেন এখানেও কাজ করা যায়। অনেকগুলো আছে, আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে কোনো একটা নির্বাচন করে কাজ করতে পারি। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে আপনি কি বানাতে চাচ্ছেন, ওটা কেমন হবে। ওকে, তারপরে আসেন এলিমেন্টের মধ্যে আমাদের মনে হয় ওই পর্যন্ত শেষ, গ্রিড পর্যন্ত শেষ। এবার আসেন আপলোড। আপলোড কি? আপলোড হচ্ছে সব কিছুই যে ওর কাছে আছে এমন তো কোনো কথা নাই। সব কিছু কি ওর কাছে আছে? আপনার লোগো কি ওর কাছে আছে? আপনার নিজের ছবি কি ক্যানভার কাছে আছে? নাই তো। তাহলে এগুলো আমাকে আপলোড করতে হবে না? আমি গুগল থেকে অনেক ডিজাইন আছে, আইকন আছে, যেগুলো আমি গুগল থেকে নামাইছি, যেটা ক্যানভাতেই নাই। এখন আমার তো এটা ইউজ করতে হবে, তাহলে কীভাবে করবো? এই জন্য আপলোড সেকশন, আপনি আপলোড করে ইউজ করেন। তার মানে কি সবই করা যাচ্ছে। আমি কোনো ডিজাইন দরকার পড়লে আমি এখানে আপলোড করবো, আপলোড ফাইলে গিয়ে ক্লিক করে আমার কোথায় ফাইলটা আছে সেখানে গিয়ে আমি আপলোড করবো। আপলোড করে কি ব্যাস আমার দরকার পড়লে আমি এটাকে ক্লিক করবো, ব্যাস চলে আসবে। যা কাজ করবেন, যে লিমিটে নিয়েছেন সেটা নিয়ে কি কাজ করবেন আপনি। ওকে, আচ্ছা। এরপরে গেল আপলোড থেকে ফটোস, তো আমরা বললামই। এরপর টেক্সট। টেক্সট কি? কিছু বলবেন? ওকে, টেক্সট। একটা ডিজাইনের মধ্যে টেক্সট ইউজ করা হয়েছে ডিজাইনের সৌন্দর্য বর্ধন করার জন্য না, টেক্সটটা ইউজ করা পড়ার জন্য। আপনি পড়বেন না যে কি বলছে, কেন বলছে, পড়ার জন্যই মূলত টেক্সট ইউজ করা হয়। সো টেক্সটটা হতে হবে ক্লিন। আপনি স্টাইলিশ দেন, সমস্যা নাই, কিন্তু এমন করা যাবে না যে মানুষের বুঝতে 2 দিন লাগে। তো কিনবে কবে? 3 দিনের দিন, তখন দেখবে স্টক আউট। ওটা কি স্টকই নাই। সো আমরা ওরকম পেঁচায় গুচায় দেওয়া দরকার নাই। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ওটা কোনো লেখা না, ওটা একটা ডিজাইনের একটা অংশ। মানে কেউ যদি পেঁচিয়ে লিখতে চায় তাহলে আপনাকে মেইন ইনফরমেশনটাকে রেখে বাকি ইনফরমেশন কি পেঁচায় গুছায় দেন, কোনো সমস্যা নেই। আপু আপনি স্ক্রিন অন কেন? স্ক্রিন অন কেন? স্ক্রিন অন, ঘুম আসতেছে? দুপুর হইলে যাও আর কি না। আমরা একটু সবাই দাঁড়াই, সবাই দাঁড়িয়েছেন? এবার একটু ডানে ঘুরি সবাই। এখন কার ডান, এটা তো প্রশ্ন না? এটা নিয়েও একটু পরে আসবে যে কার ডানে আপনারা ঘুরবেন। আমার ডানেই ঘুরেন সবাই। না না, আপনার ডানে ঘুরেন, ডানে ঘুরেন। ডানে ঘুরতে বলছি তো, আপনার কল্লা ঘুরতে বললে তো, বডি সহ। জায়গা কম, আবার ডানে ঘুরেন। ডানে ঘুরছেন, আপনার ডানে ঘুরেন, তার মানে কি আপনি এবার উল্টা হয়ে গেছেন। উল্টা না? এখন বলেন তো ওই যে দূরে যে লেখা দেখা যাচ্ছে, কি লেখা আছে? তাই তার বাইরে যে ডিজাইন গুলো আছে কয়টা আছে ওখানে? ওই যে বাইরে যে ডিজাইন করা আছে আমাদের সিগনেচার মাইন্ড, ওইখানে কয়টা আছে ওখানে? এই যে কাঠের মতো কাঠ, ওই যে কাঠগুলো বসিয়েছে মাঝখানে, কয়টা আছে? অঙ্কে দুর্বল কারা? 22। শিওর? আমার তো মনে 24। কাটাকুটা সহ
তাই ওকে ফাইন। আপনি এবার আপনার ডানে ঘুরে যান, আবার ডানে ঘুরেন। ডানে ঘুরতে বলছি, আপনার কি ডান বাম চিনেন না? আপনার ডানে ঘুরেন, যেদিকে ছিলেন তার থেকে ডানে ঘুরেন। সবাই মিলিটারি ট্রেনিং করাইতে হবে, এই ডান বামই চিনে না সবাই। ডান মানে তো ওই পাশে না, ওয়ালের দিকে না। ওকে ফাইন। এখন বলেন তো এই রুমে ওই পাশে কতগুলো লাইটের সুইচ আছে? রুমে স্যার, ওই রুমে না, এই রুমে আপনি যেদিকে তাকিয়ে আছেন ওইখানে লাইটের সুইচ কয়টা আছে? কয়টা আছে? 100% ভুল। কয়টা আছে কেউ বলতে পারবেন না? এইখানে সামনে কোনো লাইটের সুইচই নেই। সুইচ তো নিচে, ওই যে ভাই দাঁড়ায় আছে কর্নারে, ওনার নিচে, ওটা তো আপনি দেখতে পারতেছেন না। কিন্তু ওই যে অনেকে বলছে তিনটা, তো লাইটের তো সুইচ না। ওকে ফাইন। এবার আপনার ডানে আবার ঘোরেন। ঘুরেছেন? এবার বলেন অনুভূতি কি? আপনার অনুভূতি কি? ফাইন। এবার বসেন। সামনে শীতকাল আসতেছে তো, আচ্ছা, আবার এসি চিন্তা করছে বন্ধ করে রাখবো, তাই গরমে ঘুম কম লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু আরাম আরাম লাগে, তাই না? তা তো ভালো, আমরা ফিজিক্যাল ক্লাসে তো ব্যায়াম ট্যাম করতে পারি। হ্যাঁ, অনলাইনের গুলো অবস্থা আরো খারাপ, এরা ঘুমানে তো ডাকা যায় না। একদিন দেখি ক্লাসে, আমার ক্লাসে আবার স্ক্রিন অন রাখতে হয়, মানে ভিডিওতে থাকতে হবে। একটা দেখি কি ঘুমায় নাক ডাকা শুরু করছে, মানে মিউট করতে ভুলে গেছিল। কি রে নাক ডাকে কি ক্লাসের মধ্যে, তাও ভার্চুয়াল ক্লাসে। ও ঘুমায় যে কোন দেশে চলে গেছে আর খবর নাই। পরে এখন আমরা তো সবাই ডাকতেছি, সবাই একটু করে ডাকে। আমি বললাম যে ডাকলে তো ভাই শুনবে না, ওর স্পিকার যে কই আছে, একটা হেডফোন কানের মধ্যে আছে, তা অর্ধেক ঝুলে আছে, ও শুনবে কোত্থেকে? তো অনলাইনে আসলে এরকম অনেকে ঘুমায়। হ্যাঁ, ঘুম থেকে উঠবে হয়তো বা পরের দিন উঠবে, ক্লাস শেষ হবে, অ্যাসাইনমেন্ট সবাই জমা দেবে, তারপর উঠবে হয়তো। তো ফিজিক্যাল ক্লাসে আসলে ঘুমানোর চান্স খুব কম, কিন্তু অনলাইনে আসলে খুবই বিরক্ত মাঝে মাঝে লাগে। কারণ অনেক সময় স্টুডেন্টগুলো বেশিরভাগ হয় দুপুরের ক্লাসে, দুপুরবেলা খাইছে, 3টা থেকে যখন ক্লাস হয়, খাওয়ার পর কাজ কি? তো ঘুম। তো ক্লাস করতে তো ঘুমায় যায়। আবার রাতের যে ক্লাস, 10টার সময় ক্লাস, 10টার ক্লাস 11টার পর কেন পাওয়াই যায় না। এমনও সময় গেছে যে আমি একাই এসেছি। মানে অনলাইন ক্লাসে এই ধরনের ঝামেলাটা হয়, যেটা ফিজিক্যালে হয় না সাধারণত, মানে হওয়ার চান্স নেই তো। ওকে, ঘুম গেছে তো না? আমরা আসলে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ক্লাসগুলোতে ঘুমাবো না, মাথায় রাখবেন। ফাইবারের যে ক্লাস আছে আমাদের, ফাইবারের ক্লাসের আগ পর্যন্ত প্রতিটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, আমরা এইগুলো নিয়েই ফাইবারে ঢুকি। সো যারা ঘুমাবেন আর ঝিমাবেন অনেক কিছু মিস করবেন, মাথায় রেখেন। আমাদের কোর্স মডিউলের মধ্যে আমরা ফাইবারে ঢোকানোর আগ পর্যন্ত যেগুলো শিখাই, পুরো কোর্সের মধ্যে ধরেন 70% ওইখানে আছে। সো আপনি যদি এভাবে মুরগির মতো ঝিমান, ডিম তো একটাও পারতে পারবেন না, তাহলে লাভ কি? সো একটু কনসার্ন থাকেন, ঘুম আসলে একটু হাঁটাহাঁটি করেন, ঘুরে আসেন, চোখে পানি দেন, প্রশ্ন করেন আমাকে, কিন্তু ঘুমায়েন না। ওকে, তো আসেন টেক্সটের মধ্যে অসংখ্য রকমের স্টাইল আছে। আপনার যে স্টাইল ভালো লাগবে জাস্ট ক্লিক করবেন, এডিট করবেন। আবার যদি মনে হয় যে না আমার এই স্টাইলটা ভালো লাগে, কপি করে এখানে নিয়ে আসেন, এখানে স্পেশাল মেনু লেখা আছে, এখানে আগে পেস্ট করেন। আসছে না এখানে, টুডেস মেনু বাদ দিয়ে আপনি স্পেশাল মেনু লিখতে চাচ্ছেন, এই স্পেশাল মেনুটাকে কপি করে এখানে বসে দেন, ব্যাস। এবার এটাকে বাদ দিয়ে দেন, ওকে রেখে দেন। অর্থাৎ যদি এখান থেকে ভালো না লাগে, হতে পারে না যে আপনার অন্যের ডিজাইনটা ভালো লাগছে, এই জন্য তো আমরা অনেকগুলো ডিজাইন রেখেছি এখানে, তাই না? আবার যদি মনে হয় যে না তখন ভাল লাগছিল কিন্তু এখানে আনার পর আপনার ভালো লাগতেছে, হতেই পারে আপনার মনের মতিগতি চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এখানে ক্লিক করে আবার এখানে আসেন, এখানে আসে অসংখ্য স্টাইল আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাতে চেঞ্জ করে নেন, কোনো সমস্যা নাই। সাইজটাকে ছোট করেন, ওকে। সো আপনি আপনার মতো করে আপনি আমার সাইজটাকে বানাতে পারেন। এখানে আমরা কি করলাম, টেক্সটের স্টাইল চেঞ্জ করলাম, ছোট থেকে বড় করলাম, কালার করতে চাইলে কালার করতে পারবো, বোল্ড অ্যান্ড ইটালিক করতে পারবো। বোল্ড আর ইটালিক কি, যেই টেক্সটের মধ্যে সাপোর্ট করে সেখানে আমরা ইউজ করতে পারবো। যেমন এই নিচের লেখার মধ্যে বোল্ড সাপোর্ট করতেছে। বোল্ড কি, লেখাটাকে মোটা করা,
মোটা হবে, বোল্ড হয়ে যাবে। ইটালিক কি লেখাগুলোকে একটু বাঁকা করা, লেখাগুলোকে বাঁকা করতে হলে ইটালিক। এখন এই টেক্সটে ইটালিকটা সাপোর্ট করে না, তাই এখানে বাঁকা করা যাবে না। এখন যদি বলেন স্যার এটা তো বাঁকা হয় না, হবে না তো, কারণ ওর মধ্যে ওই অপশনটা নাই। আপনি কিভাবে করবেন? যেটা নাই মাথায় রাখবেন, ক্যানভাতে যেটা নাই সেটা আমরা জোর করে করতে পারবো না। যেটা আছে, এটা যদি আজকে ইলাস্ট্রেটর হতো তাহলে আমরা জোর করে করতে পারতাম, তো ইলাস্ট্রেটর না, ক্যানভাস। সো যা আছে তাই নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমি এটা দিয়ে আমার কাজটাকে কিভাবে করে নিয়ে আসতে পারি। তো আমাদের টেক্সট গেল। এবার আসেন, একটু আগে যে অ্যালাইনমেন্টের কথা বলছিলাম, হয়তো বোঝেন নাই। অ্যালাইনমেন্ট কাকে বলে? কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে অ্যালাইনমেন্ট বলা হয়। কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান, ও কোথায় বসে, এটাকে বলা হয় কি? অ্যালাইনমেন্ট। যেমন এই বক্সের সাপেক্ষে, এটা একটা বক্স, এই বক্সের সাপেক্ষে টেক্সটের অবস্থান কোথায়? ডানে, বামে, উপরে, নিচে। যেমন এটা বামে আছে, এখন মিডলে হয়ে গেছে। কার মিডলে হয়েছে? বক্সের মিডলে হয়েছে। আবার ডানে হয়ে গেছে, কার ডানে হয়েছে? বক্সের ডানে হয়েছে। সো এটাকে বলা হচ্ছে কি? অ্যালাইনমেন্ট। একটু কিছু বললাম না, ডান দিকে ঘোরেন, কারণ কনফিউশন হয়েছেন, আমার ডানে না আপনার ডানে, কনফিউশন ছিলেন না? কারণ কি দাঁড়াচ্ছে যে আমার সাপেক্ষে আপনার অবস্থানটা কি, সেই অবস্থানের উপর নির্ণয় করে আপনি মুভমেন্ট করবেন। একটা স্টুডেন্ট যদি এখন রুম দিয়ে ঢোকে, আমি যদি বলে এই ডান পাশে বসো, ও যদি বুঝে তাহলে আমাকে জিজ্ঞেস করবে স্যার কার ডানে, আপনার না আমার, কারণ আমি আর ও তো বিপরীতমুখী। ও যদি পিছন দিয়ে আসতো তাহলে ওর ডান আর আমার ডান তো সেম, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার থেকে ওর অবস্থানটা কোথায় হবে? আমি তো মাঝখানে বসছি, এখন আমি বলছি কি তুমি ডান পাশে বসো, তাহলে ও কার ডানে বসবে? আমার ডানে বসবে। এখন আমার ডান তো এই পাশে হয়, আর ওর ডান হলে ওই পাশে হয়। কথা কি বুঝতে পারতেছেন? সে এটাকে জিজ্ঞেস করবে, আর যদি জিজ্ঞেস না করতো তাহলে সে একটা ডান পাশে বসতো। এখন আমি তো তাকে বলতেও পারতাম যে এই ভাই তুমি ডান পাশে কেন বসছো, মানে আমার ডানে বসার কথা, কিন্তু ও ওর ডানে বসছে। তাহলে আমি বলছি কি ও ওই ডান পাশে বসতে বলছে, আমি তো বলিও নাই যে তুমি আমার ডান পাশে বসো, তাও তো বলি না যে তুমি তোমার ডান পাশে বসো, তাই না? সো অ্যালাইনমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট কি? কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান। ধরেন আপনার বন্ধুই যদি বলতো বাসায়, তো দোস্ত তুই তুই ক্লাসে গিয়ে আমার জন্য জায়গা রাখিস তো ডান পাশে। এখন আপনার ডান পাশে মানে কি? আপনি যেখানে বসছেন তার ডান পাশে না? তাহলে আপনার অবস্থানের পরের অবস্থানই হচ্ছে কি? তার অ্যালাইনমেন্ট। কথা বুঝেছেন? সো অ্যালাইনমেন্ট কি বলা যাচ্ছে? কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানকে আমরা অ্যালাইনমেন্ট বলি। সো প্রত্যেকটা জায়গাতে অ্যালাইনমেন্ট আছে এবং অ্যালাইনমেন্ট মাস্ট। আপনাকে এনশিওর করতেই হবে যে অ্যালাইনমেন্টটা কি। যেমন আমরা এখানে বসে আছি, এখন একটা জিনিস দেখেন, আমরা এই লেখাটা মনে হচ্ছে না যে ঠিকই তো আছে, কাছাকাছি আছে, মানে সোজা আছে, স্ট্রেট আছে মনে হচ্ছে, খালি চোখে দেখে মনে হচ্ছে, আসলে তো কাছাকাছি নাই। কারণ কি? কারণ আমরা অ্যালাইনমেন্টটা টেস্ট করি নাই যে অ্যালাইনমেন্ট আছে কিনা। খালি চোখে অনেক কিছু মনেই হবে ঠিক আছে, কিন্তু এটা আপনি বুঝবেন ঠিক আছে, কিন্তু যিনি ডিজাইন পারেন উনি দেখেই বলবে যে এটা ঠিক হয়নি, বলবে কি ডিজাইনটা ভুল আসছে। আমরা অনেক সময় হাত দিয়ে এটা বসাই, যেমন আপনি লিখেছেন, লিখার পরে এটা কি করবেন, এখানে ধরে এখানে নিয়ে বসাইলেন, লিখছেন এরকম। এবার আপনার কাছে মনে হবে কি ঠিকই তো আছে, মনে হবে, কিন্তু যিনি ডিজাইন পারেন ও বলবে কি ঠিক নাই। প্রমাণ কি? আমরা টেস্ট করব। এটাকে আমরা সিলেক্ট করলাম, এই দুটাকে আগে, এখানে যাব, পজিশনে যাব, ওই যে দেখেন লেফট। সো যদি এটা থাকতো তাহলে লেফট কথাটা থাকতো না এখানে, কিভাবে? এখন কিন্তু নাই, দেখেন আছে, সব ক্লিক করা যায় কিন্তু এটাকে ক্লিক করা যাবে না, রেড মার্ক করে দিচ্ছে, কারণ ও লেফটই আছে। কার লেফটে? ওর সাপেক্ষে ওর অবস্থান, অর্থাৎ আগে ছিল এরকম, এখন হচ্ছে কি এরকম, তাহলে ওর সাপেক্ষে ওর অবস্থান না? কি বলছে? বামে আসো। কার বামে? এর বামে আসো। অ্যালাইনমেন্ট কি? লেফট হয়েছে। এখন নিচের অ্যালাইনমেন্ট তো ঠিক নাই, এখন সবগুলোকে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পজিশনে আসবো, এখানে যাব, আবার লেফট। এখন কি হলো? ও উল্টাপাল্টা ছিল, ও ঠিক হয়ে গেল, যেমন আগে এমন ছিল এখন এমন এসছে, এখন পারফেক্ট হয়েছে। অ্যালাইনমেন্ট বুঝছেন? কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানকে আমরা অ্যালাইনমেন্ট বলি, এবং আমাদের ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই যে লেখাগুলো দেখেন একদম স্ট্রেইট আছে, মনে হচ্ছে আসলে স্ট্রেট না, যেমন এটা একটু ডান পাশে আসছে, এটা একটু 19-20 হতে পারে। সো আমরা এটা টেস্ট করবো, সবগুলোকে সিলেক্ট করে লেফট, সব একদম স্ট্রেইট হয়ে যাবে। ওকে, জি, এখানে সিলেক্ট করলেন না, এই 3টা ডট, তারপর পজিশন। ওকে,
আচ্ছা, এখন আসেন এখানে আমরা টেক্সচার আর কি করতে পারি। আমরা অ্যালাইনমেন্ট দেখছি, এখন আমরা নাম্বারিং করতে পারবো, ডট দিতে পারবো, মন্টু দিতে পারবো। আবার এখানে হচ্ছে কি টেক্সচার লাইনের স্পেস অথবা লেটারের স্পেস। লেটারের স্পেসটা হচ্ছে এখানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু আমাদের ডিজাইনে লাগলে আমরা এটাকে ইউজ করতে পারি। তারপরটা হচ্ছে লাইনের স্পেস, এখন এখানে তো কোনো লাইন নাই, এটাতে লাইন আছে, সো এটাতে দেখানো যাক। এটা হচ্ছে লাইনের স্পেস, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু হবে। ওকে, সো আমরা এখান থেকে কি একটার মধ্যে একটা ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আবার কি স্পেসও আমরা রাখতে পারি। এরপর হচ্ছে ইফেক্ট। টেক্সটের বিভিন্ন রকমের ইফেক্ট আছে, শুধুমাত্র টেক্সটের ইফেক্টের উপরে একটা ক্লাস হয়। টেক্সটের ইফেক্ট এত ধরনের ইফেক্ট আছে, আমরা বিভিন্ন স্টাইলিশ টেক্সট দেখি না, বিভিন্ন ধরনের স্টাইলিশ ডিজাইন করা টেক্সট থাকে। এইখানে আপনি এই স্টাইলিশ টেক্সটগুলোকে পাবেন, বিভিন্ন রকমের টেক্সট স্টাইল আছে, আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, হালকা করতে পারবেন, সবই করা যায়। এবং এটা কার্ভ একটা অপশন আছে, কার্ভ রাউন্ড করার জন্য। যদি আপনার টেক্সটটাকে রাউন্ড করার দরকার পড়ে, কতটুকু রাউন্ড করবেন, উল্টা করবেন কিনা, সো এটা ডিপেন্ড করতেছে আপনি কীভাবে রাখতে চাচ্ছেন, আপনার ডিজাইনে কেমন চাচ্ছে, আপনার ডিজাইনের জন্য কী ডিমান্ড করতেছে, এটার উপর বেস করে কি আপনি আপনার টেক্সটটাকে এখানে কাজ করতে পারবেন। এরপরে আসেন আরও কী আছে, আন্ডারলাইন দিতে পারবো আমরা, ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করতে পারবো, টেক্সটের অ্যানিমেশন ইউজ করা যায়। অ্যানিমেশন ইউজ করতে আর ইমেজ হবে না, এটা ভিডিও হয়ে যাবে। তখন পজিশন তো আমরা বললামই, আমরা কপি করতে পারি, এখানে কপি স্টাইলটা কপি হয়ে যাবে। ট্রান্সপারেন্ট কালার করতে পারি, আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক অ্যাড করা হচ্ছে পিডিএফ ফাইলে, এটা তো পিডিএফ হবে না, এটা তো ইমেজ, সো লিঙ্কের দরকার পড়ে না। লকের অনেক কাজ আছে। কী কাজ? ধরেন আমি এই দুটোকে সিলেক্ট করবো, বাইরের দুইটা, কিন্তু মাঝখানেটা সিলেক্ট হয়ে যাচ্ছে না, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল না, কিন্তু আমি চাচ্ছি না যে ও সিলেক্ট হোক, তাহলে কি করতে হবে? ক্লিক করে লক করতে হবে, তালা মেরে দিব, তাহলে ওকে আর কেউ দই নিতে পারবে না। এখন এটাকে সিলেক্ট করে বাস যা মোছা তাই করে। অর্থাৎ কোনো এলিমেন্ট যদি ডিস্টার্ব করে, যে ওরে আমি সিলেক্ট করতে চাই না, ও সাথে যায়, ওর তালা দিয়ে আটকাই দিব, তাহলে কি হবে? ও ওই জায়গায় থাকবে, ওই জায়গায় থাকবে, কাজ শেষ, এবার ওরা ঘর থেকে বের করবে যে তালা দিয়ে তোমার এবার মুক্ত করা হবে। ওকে, তো আমাদের ডিজাইন করার সময় কিন্তু অনেক ঝামেলা করে। ক্লিক করে ব্যাস, ও এখন ফ্রি, ও কি এখন ফ্রি। এরপর আমরা আরও কিছু করতে পারবো, যেমন গ্রুপ সিলেক্ট করার পরে যে গ্রুপ করতে পারবো, গ্রুপ তখন একসাথে হয়ে যাবে, সব আলাদা আলাদা সিলেক্ট করার দরকার পড়বে না। আবার আনগ্রুপ করতে চাইলে কোনো ডিজাইনকে কোনো কিছুকে এখানে সিলেক্ট করে আবার আনগ্রুপ। ওকে, তাহলে বেসিক কিছু জিনিস। এখন আসেন এখানে হেডলাইন, সাব হেডলাইন, বডি টেক্সট বলতে কি বোঝায়। হেডলাইন মানে হচ্ছে বড় করে, মোটা করে, স্পষ্ট করে, ছোট করে যেটা লেখা থাকে, বড় হইতে হবে। বড় মানে কি? সাইজে বড়, মানে কন্টেন্টে বড় না, সাইজে বড় হইতে হবে, কিন্তু কন্টেন্টে ছোট হইতে হবে, লেখার সংখ্যাটা ছোট হইতে হবে। পত্রিকার হেডলাইন দেখি না, কুদ্দুস মিয়া মারা গেছে, তো কেমনে মারা গেছে পড়তে হলে অমুক পাতায় গিয়ে পড়ে, কিন্তু এটা বড় করে লেখা থাকে না। এটা কি হেডলাইন? স্পষ্ট করে লিখছে, বড় করে লিখছে, কিন্তু শর্টে লিখছে, সো এটাকে আমরা হেডলাইন বলতেছি। সাব হেডলাইন কি? সাব হেডলাইন হচ্ছে গিয়া হেডলাইনের চেয়ে একটু ছোট হবে, কিন্তু বডির যে টেক্সট থাকবে সেটা হচ্ছে একটু বড় হবে, অর্থাৎ স্লোগান টাইপের, বিভিন্ন স্লোগান ট্যাগ ইউজ করে না, ওগুলো হচ্ছে সাব হেডলাইন। আর বডি টেক্সট কি? এই যে কথাগুলো হচ্ছে বডি টেক্সট। যেমন এটা হচ্ছে হেডলাইন, সাব হেডলাইন, বডি টেক্সট, হেডলাইন, সাব হেডলাইন, বডি টেক্সট। বেশিরভাগ টেক্সটের মধ্যে আমরা হেডলাইনটা পাই আর বডি টেক্সটটা পাই। সাব হেডলাইন হচ্ছে কি কমন না, মানে এটা মাঝে মাঝে ইউজ করা লাগে, মাঝে মাঝে ইউজ করা লাগে না, কিন্তু হেডলাইন এবং বডি টেক্সট মাস্ট। সব জায়গায় দেখি আমরা হেডলাইন এবং বডি টেক্সট ইউজ করি। তো এইগুলো আমাদের টেক্সট নিয়ে কাজ। এবার আসেন স্টাইল। স্টাইলের মধ্যে অসংখ্য রকমের স্টাইল আছে, যেমন এই যে কালারগুলো, এখানে অল আছে, কালার আছে, ফন্ট আছে। কালার কি? অল হচ্ছে গিয়ে কালার এবং ফন্ট দুটো একসাথে চেঞ্জ করবে, আর কালার হচ্ছে শুধু কালার চেঞ্জ করবে, টেক্সট চেঞ্জ করবে না। যেমন আমি সিলেক্ট করলাম হচ্ছে এইটা, এখন এখানে যে কটা কালার আছে এটা একটু পর চেঞ্জ হবে। যেমন আমি ক্লিক করলাম চেঞ্জ, ক্লিক করলাম চেঞ্জ, অর্থাৎ ও ওর মতো করে চেঞ্জ করে করে দেখাবে আপনার ভালো লাগে কিনা। মানে আমরা এগুলোকে চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগতো আলাদা আলাদা, এই জন্য ও আর্টিফিশিয়ালি ও চেঞ্জ করে দিচ্ছে। আমার যদি এখান থেকে কোনো কিছু ইউজ করতে মনে চায় আমি করতে পারি। এবার টেক্সট, টেক্সটের ক্ষেত্রে হচ্ছে টেক্সটের স্টাইল চেঞ্জ করবে। যেমন এটা হলে এটা, তারপর যদি আপনি এটা না হয়, যদি আপনি এটা বানাতে চান, এটা আপনার যে স্টাইল ভালো লাগে। আবার যদি সব কিছু মিলে করতে চান তাহলে হচ্ছে অল, কোন টেক্সট কোন কালার, কোন টেক্সটের
কোন কালার, এই টেক্সট এই কালার যদি করতে চান ক্লিক করবেন, তাহলে ও কালার চেঞ্জ করে টেক্সটও চেঞ্জ করে ফেলবে। ওকে, এটা হচ্ছে স্টাইল। এবার আসেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডগুলো কি, পিছনে আমরা যা দেখতে পাই তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটা ডিজাইনের পিছনে যা থাকে সেটা কি ব্যাকগ্রাউন্ড বলা হয়। ব্যাকগ্রাউন্ড 3 রকমের হয়, সলিড কালার হয় মানে এক কালার, গ্রেডিয়েন্ট কালার হয়, কালারের শেড থাকে, অথবা কোনো ইমেজ হয়। এখন এটা কি, এটা সলিড কালার না, এটা একটা সলিড কালার। এখন আমি চাচ্ছি যে এটা গ্রেডিয়েন্ট কালার দিতে, তাহলে এটা গ্রেডিয়েন্ট কালার, কালারটা শেড তৈরি হয়েছে, একদিকে হালকা একদিকে একটু ডিপ, তাই না, গ্রেডিয়েন্ট কালার। সো যদি আপনার ডিজাইনের মধ্যে এই ধরনের কালার শেড দরকার পড়ে আপনি দিবেন। আবার আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি, যেমন এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, আমরা ইমেজ ইউজ করতে পারি। ক্লিক করলাম, ওই ইমেজটা এখানে চলে আসলো, ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তার মানে ব্যাকগ্রাউন্ডে আমরা 3 ধরনের জিনিস দিতে পারি, একটা সলিড কালার, এক কালার হবে, গ্রেডিয়েন্ট কালার, মাল্টি কালার, 3 নম্বর কি কোনো ইমেজ। এখন ইমেজ আমরা এভাবে দিতে পারি, অথবা কোনো ফটো যদি নিয়ে আসেন তাও দিতে পারেন। যেমন এই ফটোটা আমি দিব, কীভাবে দিব, ক্লিক করে ওই যে লেখা আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস হয়ে গেল। আবার যদি মনে হয় যে না আমার আসলে আমার তো ওইটা না, আমার তো এইটা, কোনটা, ধরেন এইটা, কপি করেন, কপি করে এখানে আসেন, এখানে আসেন, পেস্ট করেন। কিরে কি পেস্ট হইল, এইটা কপি করলাম। এটা যদি মানে ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এটা আসবে না, এখানে আসছে। ওকে, এটা একটা কালার, পিছনের কালারটা কিন্তু আমার কি করছে, ও নিয়ে নিছে। অর্থাৎ আমি ওই ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড, আপনি যদি মনে হয় এই ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন, এই ব্যাকগ্রাউন্ড অথবা এই ব্যাকগ্রাউন্ড নেন, এই ব্যাকগ্রাউন্ড যদি আমি নেই তাহলে আমার এই লালের সাথে ম্যাচ করে যাবে, তখন বুঝতে পারবো না। সো এখন ডিফারেন্ট হয়েছে, এখন এটা ভিজিবল, এটা কি দেখা যাচ্ছে। ওকে, আবার এই যে পাতার যেটা কালার আছে, পাতার কালার, এই কালারটা আপনি ম্যাচ করতে পারেন কিভাবে, যেমন আমাদের এখানে যেটা কালার আছে, এই যে কালার, এই যে কালারটা আছে, এই কালারের কোড কি, কোডটা আমরা নেই, নিয়ে এইটার যে ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা ওই কালারে দিয়ে দিই। অনেকটা এটা কাছাকাছি গেছে, রাইট। এটাকে একটু লাইট করা দরকার, করা যেতে পারে একটু হালকা, এখন এটার সাথে ম্যাচ করতেছে। কিন্তু আমরা কখনোই এই টাইপের কালারগুলোকে ইউজ করি না, মানে লালের সাথে এরকম কেন ইউজ করি না, করবো না, সেটা আমার টিপসে বলবো, থাকুক আগে আপাতত। এখানে আমাদের স্টাইল গেল, ব্যাকগ্রাউন্ড গেল, এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখানে কাজ শেষ। এবার আসেন ফাইলে। ফাইলের মধ্যে আছে শো রুলার, গাইড, মার্জিন, প্রিন্ট বিট। শো রুলারটা কি, ক্লিক করলাম, এখানে স্কেলের মতো খাসকাটা খাসকাটা চলে আসছে, স্কেলে যেভাবে তাকে মার্কিং করা ওরকম আসছে। এটা ইউজ করি মূলত যখন আমরা ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটারে, ইঞ্চিতে, মিলিমিটার বা সেন্টিমিটার, অর্থাৎ আমার ডিজাইনটাকে প্রিন্ট করব, তখন আমাদেরকে অনেক ছোট ছোট কিছু জিনিস মাপ নিয়ে কাজ করতে হয়, তখন আমাদেরকে স্কেলিংয়ের প্রয়োজন পড়বে, আদারওয়াইজ আমাদের স্কেলিংটা লাগবে না। তারপরটা হচ্ছে ফাইলে গিয়ে আবার গাইড লাগে না, মার্জিনটা লাগে। মার্জিনটা কি দেখেন, ক্লিক করার পরে একটা বর্ডারের মতো চলে আসছে না ডিজাইনের চারপাশে, দেখতে পাচ্ছেন। ডিজাইনের মেইন অংশগুলো মার্জিনের মধ্যে রাখতে হয়, যেমন টেক্সট, মানে সাবজেক্টগুলোকে মার্জিনের মধ্যে রাখতে হয়। আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন লিখি, হয় মার্জিন করি, নাহলে পেজটা একটু ভাঁজ করে নিই, লেখাগুলো এলোমেলো না হয়, রাইট। সো মার্জিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ডিজাইনগুলো যেন এলোমেলো না হয়। যে কোনো কিছু টেক্সট হতে পারে, লোগো হতে পারে, অনেক কিছু। এখানে সবগুলো ডিজাইন দেখেন এই টেক্সটের এই মার্জিনের মধ্যেই আছে, দেখছেন, মার্জিনের মধ্যে আছে সব, মার্জিনের বাইরে গেছে একটাও নাই। সো মার্জিনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন মার্জিনের ভিতরে থাকে, মার্জিনের বাইরে চলে না যায়, সোজা করার জন্য, অ্যালাইনমেন্টকে ঠিক রাখার জন্য, যেন আমার উপরে নিচে চারপাশে সমান থাকে। যদি আমি মার্জিনটা ছাড়া করি তাহলে কি হবে, ডান পাশে বেশি হবে, বাম পাশে কম হবে, উপরে কমে যাবে, নিচে বেশি হবে, সুন্দর হবে না। সো সুন্দর করার জন্য আমি চারপাশে কি একটা বর্ডার দিয়ে দিছি, যে এর মধ্যে আমি ডিজাইনটাকে সম্পূর্ণ করব। এরপরে আসেন প্রিন্ট ব্লিড। এটা ক্লিক করার পরে এই চারপাশে বর্ডারে চারপাশেটা অতিরিক্ত অংশ অ্যাড হয়ে গেল না কেন? প্রিন্ট ব্লিড হচ্ছে একটা কর্তন অংশ বলা হয়, বা কাটিং পয়েন্ট বা কাটিং এজ, যেটা কাটে। অর্থাৎ আমরা প্রিন্ট করার সময় প্রিন্টটা কেটে বের করবে না, কাটতে হবে না। সো আপনি ধরেন 1200x640 দিচ্ছেন, 674 দিচ্ছেন, কোনো ব্লিড এরিয়া দেন নাই, প্রিন্ট করার সময় আপনার ডিজাইনটা কেটে ফেলবেন,
ছোট তখন 1200 আর 1200 থাকবে না, 1200 1150 হয়ে ছোট যাবে, হয়ে যাবে। ছোট হয়ে যাবে, আমার মেইন সাইজটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা সাইজটাকে পারফেক্ট করার জন্য আমরা ব্লিড এরিয়াটা দিয়ে নিই। আমরা কি করি, আমরা ব্লিড এরিয়া দিয়ে নিই। কখন দেই, প্রিন্টের সময়। বাইরে যাবে। আকাশ ভাসছে আসলে, ও তো কইলো যে আসতেছে, আসতে বললো একসাথে করবে, আসলে তাহলে ওরা একটু জিজ্ঞেস করো। হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে কি করব, ইয়া রুবেল তুমি একটু ফোন দাও যদি বেশি দেরি করে, কারণ আমার তো আবার ক্লাস আছে না। ওকে, ফোন দাও। আচ্ছা, প্রিন্ট যে ব্লিড এরিয়ার কথা আমি বলতেছিলাম, এটা কিন্তু ইন্টারনেটে আপলোড করার জন্য লাগবে না। আমরা ইন্টারনেটে যখন আপলোড করি কোনো ডিজাইন, তখন ব্লিড এরিয়া দরকার নেই তো। আপনি কি কাটবেন, কিছু তো কাটতেছেন না। আমরা যখন ডিজাইনটাকে প্রিন্ট করব, প্রিন্টেবল হবে ডিজাইনটা, তখন আমাকে ব্লিড এরিয়া দিতে হবে। যদি আমি না দেই তাহলে আমার মেইন সাইজটা কেটে যাবে। ধরেন আপনি দেন নাই, ভুলে গেছেন, হতেই পারে। দোকানে যখন প্রিন্ট করবেন তখন ওই দোকানদারকে বলতে হবে যে ভাই ব্লিড এরিয়া দিয়ে নিস, এটা কিন্তু আমার মেইন ডিজাইন কেটে যাবে। মনে থাকবে, আমরা প্রিন্টিং এর জন্য আমরা ব্লিড এরিয়াটা দিয়ে নিব। ওকে, এটা গেল আমাদের প্রিন্টিং এর জন্য। এবার আমরা এগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা, রিসাইজ। আমরা ডিজাইন করার পরে কখনোই রিসাইজ করব না। কি করব না, রিসাইজ করব না। ওই যে আগেই বলছিলাম, ডিজাইন করার জন্য শর্ত হচ্ছে কি, আগে সাইজ এনশিওর করা। ধরেন কোনো সময় আপনার ক্লায়েন্টের যদি বলে যে ভাই তুমি সাইজটা এত কেন দিছো, 1640 বাই 924, হয়তো 900 হবে না, এটা 524 হবে। ধরেন আমি এটাকে 524ই করলাম, তাহলে ঘটনা কি ঘটে দেখেন, আমাকে ডিজাইনটা আবার করতে হবে না, মানে আপনাকে আবার রিমেক করতে হচ্ছে, আপনার সময়টা ডাবল হচ্ছে না। এই জন্য আমরা কখনো এটাকে রিডিজাইন করব না। যদি এমন হয় যে আপনি একটা ব্ল্যাঙ্ক পেপার নিছেন, নেওয়ার পরে বা শুরু করছেন মাত্র, মানে কমপ্লিট করেন নাই, তখন আপনি রিসাইজ করেন, সমস্যা নাই। কিন্তু ডিজাইন কমপ্লিট হওয়ার পরে যদি মনে হয় ভুল হয়েছে, এটা কখনো রিসাইজ করবেন না। রিসাইজ যদি করা লাগেই, তাহলে কিভাবে রিসাইজ করবেন, আশা করি রিসাইজ করা লাগলে আমরা এটার রেশিওটাকে সেম রেখে বড় করব। রেশিওকে সেম রেখে, মানে ও চাচ্ছে ইমেজটা একটু বড় হোক, তাহলে ফেটে যাবে না, কোয়ালিটি ভালো হবে, হইতে পারে না। তখন আমরা কি করবো, এটাকে লক করে দিব, সাইজটাকে কি লক করে ফেলছি। লক করার পর এইবার আপনি এখানে 1600 জায়গায় 2500 দেন। ডান পাশেটাকে আমি চেঞ্জ করছি, একটা চেঞ্জ করছি, একটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না। এটাকে বলা হয় কি, রেশিওরটাকে সেম রেখে সাইজের পরিবর্তন। রেশিও কিন্তু সেম আছে, সাইজের পরিবর্তন হয়েছে। এখন যদি আমি বড় করি, আপনি টেরই পাবেন না কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু পরিবর্তন হয়েছে। কি হয়েছে, আগে ছোট ছিল ইমেজ, এখন বড় হয়েছে। অর্থাৎ আগে আপনি ধরেন একটা পোস্টার বানাইতে পারতেন, এখন আপনি ব্যানার বানাইতে পারবেন, ওই সাইজে বানাইছি আমি। এই ডিজাইনটা নষ্ট হবে না এখন। কথা কি বুঝছেন ভাই? অ্যাটলিস্ট না বুঝতে প্রশ্ন করেন, কিন্তু এমন থাকেন না যে সবই বুঝেন কিন্তু আসলে কিছুই বুঝেন না। এতে কি হবে জানেন, আপনারই করতে হবে, আমাদের তো কিছু হবে না। আপনি শিখতে আসছেন না টাকা দিয়ে, সো আপনারটা আপনি আদায় করে নেন, তাহলে আপনারই ক্ষতি। আচ্ছা, তো আমরা কি করবো না, রিসার্চটা করবো না। রিসার্চ করার দরকার পড়লে আমরা যে প্রক্রিয়ার কথা বলেছি আমরা ওইভাবে করব। আর ডিজাইনের যদি সাইজের দরকার পড়ে, অনেক সময় দরকার পড়তে পারে যে স্যার এটাকে আমি যদি বড় করতে চাই, যে ছোট করলে রেজুলেশন ঘোলা হয়ে যায়, ইমেজ আপলোড করলে ঘোলা হয়ে যায়, আমি একটু বড় করে করতে চাই। তা বড় করে করতে চাইলে ওই লক করে সাইজটাকে বড় করবেন, তখন আর কি হবে, ডিজাইনটা ফেটে যাবে না, ডিজাইনটা কি ফেটে যাবে না। তো এই হচ্ছে আমাদের একটা পার্ট গেল। এবার আসলে আমাদের এডিটিং এর পার্ট। আমরা এডিটিং এর পার্টটা যদিও মুখে বলি, আসলে দেখাই না, কারণ আমাদের আসলে এখানে এডিটিং করি না। আমি বলছিলাম যে ক্যানভা দিয়ে আমরা দুই ধরনের কাজ করতে পারি, অর্থাৎ ডিজাইনকে ক্রিয়েটও করতে পারি, আবার ইমেজকে এডিটও করতে পারি। অর্থাৎ ইলাস্ট্রেটরের কাজও করা যায়, আবার ফটোশপের কাজও করা যায়। তা আমরা এতক্ষণ যা দেখছি তা হচ্ছে ইলাস্ট্রেটর রিলেটেড কাজ, ইলাস্ট্রেটর যে ধরনের কাজ করে। এখন আমরা ফটোশপ রিলেটেড কাজ দেখতে পারি। যেমন এটা একটা ফটোস, এটা কি, এটা ফটোস। এই ফটোসে এডিট ইমেজে যাব, যাওয়ার পরে এখানে যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সি অলে ক্লিক করলে ফটোশপে যা করি, যেমন আপনারা মোবাইল দিয়ে ইমেজ এডিট করেন না, মোবাইল দিয়ে তো করেন, ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট বাড়ান কমান, যদিও নাম জানেন না আন্দাজই করেন।
ব্রাইটনেসের নামটা হয়তো জানেন, আলো বাড়ায়। কি করে? আলো বাড়ায়। তুমি কালো কেন? আলো নাই, তো কি করো? ব্রাইটনেস বাড়ায় দাও, আলো বাড়ায় দাও। তো এখানে নাম আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো নামগুলো জেনে নেবেন। ব্রাইটনেস যদিও আলো বাড়ানোর জন্য, অর্থাৎ লাইট বাড়ায়। ব্রাইটনেসটা কি? আলোটাই বাড়ায় আসলে মূলত। কন্ট্রাস্টটা কি? আলো ছায়া, আলো ছায়ার একটা খেলা, কন্ট্রাস্ট। যখন আমি কন্ট্রাস্টে ক্লিক করব, ক্লিক করে আমি কন্ট্রাস্টে কি করব? ছায়া বাড়াতে চাবো, কন্ট্রাস্টে আলো ছায়া বাড়াতে চাবো, তখন আমি এখান থেকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। যেমন আমি এটাকে কি ছোট করবো নাকি বড় করব? না, এটা তো টিন্ট। আচ্ছা, কন্ট্রাস্ট তো এই না, কন্ট্রাস্ট ধরে আমি এখানে দিলাম হচ্ছে 30 বা 50। আলো এবং ছায়া, অর্থাৎ যেই অংশগুলো একটু ডিপ অন্ধকার, ওটাকে আরো অন্ধকার করতে পারে, ওটাকে আলোতে নিয়ে আসতে পারে, এবং আলো ছায়াটা খেলা বলা হয়। এটাকে বলে কি? কন্ট্রাস্ট। স্যাচুরেশনটা কি? কালারটাকে স্যাচুরেট করা, কালারটাকে অতিরঞ্জিত করিয়ে দেওয়া। যদি আমি এটাকে মাইনাসে দিয়ে দিই, মাইনাস ধরেন 100, তখন এটা সাদা কালো হয়ে যাবে। কি হবে? এটা সাদা কালো হয়ে গেছে, মানে কোনো কালারই নেই, মাইনাসে চলে গেছে। আবার যদি আমি এটাকে 100-তে করি, মাইনাস না দিয়ে প্লাসে করি, তখন এটা অতিরঞ্জিত করে ফেলবো, অর্থাৎ কালারটাকে আরো বেশি কালারফুল করে ফেলবো, স্যাচুরেশন। এরকম করে এখানে অসংখ্য রকমের কিন্তু আমাদের কাজ আছে। যেমন এগুলো আগে ছিল না, ক্যানভাটা রিসেন্টলি আপডেট হয়েছে, মনে 2-3 মাস হবে, এখানে অ্যাড করেছে অনেক কিছু, অনেক এলিমেন্ট। সো এগুলো আমাদের লাগে না, কারণ আমরা এখানে ইমেজ ডিজাইন করতে আসি নাই, আমরা এখানে ডিজাইন ক্রিয়েট করতে আসছি। সো ডিজাইন ক্রিয়েট করতে গেলে আমাদের এই ফটোশপের এই কাজের দরকার পড়েই না টোটালি। ওকে, লাস্ট ওয়ান, আমাদের যখন কাজ শেষ তখন আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার সময় এখানে কিছু ফরম্যাট আছে, পিএনজি, জেপিজি, পিডিএফ, অনেক ফরম্যাট আছে। এখন আসলে আমরা কোন ফরম্যাটে কি করি? জেপিজি ফরম্যাটে সেভ করবেন যদি কখনো ইমেজকে এসইও করার প্রয়োজন পড়ে তখন। আদারওয়াইজ আপনি পিএনজি ফরম্যাটে অলওয়েজ আপনার ডিজাইনটাকে সেভ করবেন। কেন পিএনজি ফরম্যাট? এগুলোর ডিটেলস অ্যাব্রিভিয়েশন গুগল থেকে জেনে নিয়ে, বেসিকটা আমি বলে দিচ্ছি। পিএনজি ফরম্যাটে যখন আমরা কোনো ডিজাইনটাকে সেভ করব, ওটার কালার, রেজুলেশন, সাইজ সবকিছু পারফেক্ট থাকে। কি হবে? কালার, রেজুলেশন, সাইজ সবকিছু পারফেক্ট থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি না থাকে সেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। যেমন একটা লোগো, পিছনে ব্যাকগ্রাউন্ড না, এটা যে কোনো কালারে বসানো যায় না, রাইট? সো যদি আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে চান, তাহলে আপনাকে মাস্ট পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ডকে না রাখতে চাইলে, আপনার ডিজাইনের কালারটাকে ভালো রাখতে চাইলে, অ্যাকুরেট রাখতে চাইলে পিএনজি ফরম্যাটে রাখতে হবে। তাহলে আপনার ডিজাইনের যে কালার আছে অ্যাকুরেট থাকবে, একটুকু নির্বিষ হবে না। আর যদি আপনি এসইও করতে চান, ইমেজকে এসইও করতে হয়, সো এসইও কি, এটা আমাদের এসইও ক্লাস যখন আসবে স্যার আপনাদেরকে এসইও শিখাবে। আবার যখন আপনারা ফাইবারে গিগের ইমেজ আপলোড করবেন, তখন ওই ইমেজকে এসইও করতে হবে। সো ইমেজকে এসইও করতে হলে তখন আমাদেরকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হয়, কারণ জেপিজি ফরম্যাট ছাড়া এসইও করা যায় না। অর্থাৎ ওই ইমেজটা, অর্থাৎ তার প্রপার্টিস এডিটেবল হয় না। জেপিজি ফরম্যাটের ইমেজের প্রপার্টিস এডিটেবল, পিএনজি ফরম্যাটের ইমেজের প্রপার্টিস নন এডিটেবল, কারণ ওটা ফিক্স হয়ে থাকে। সো আমাদের যদি ইমেজকে এসইও করার দরকার পড়ে, তাহলে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করবো, তাহলে আমরা এটাকে এসইও করতে পারবো। যদি এসইও করার দরকার না হয়, কি ফরম্যাটে সেভ করবেন? পিএনজি। যদি প্রিন্ট করার দরকার পড়ে, তাহলে এটা বলি নেই নাকি, এই জন্য পারবেন না, তাহলে পিডিএফ। কি ফরম্যাটে? এই যে লেখা আছে পিডিএফ প্রিন্ট, দুইটা আছে, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিন্ট। আমরা প্রিন্টে দিই, অর্থাৎ বলাই হচ্ছে হাই কোয়ালিটি। অর্থাৎ যদি আমাদের ডিজাইন প্রিন্ট করার দরকার পড়ে, আমি ওটাকে পিডিএফ ফরম্যাটে রেখে প্রিন্টে যেটা লেখা আছে, আমি এবার দোকানে চলে যাবো, মোবাইলে প্রিন্ট করে দেবো, কারণ ওটাকে প্রিন্টেবল ফরম্যাট হয়ে যায়, তখন ওটা আরও বেশি এক্সটেন্ডেড হয়ে যায় সাইজটাকে। বুঝছেন? কোনো প্রশ্ন আছে? এই বছর আমরা এই ডিজাইনটাকে একটু চট করে মেক করে ফেলি, যেটা বলছি আমরা এটাকে একটু সাইজ করব। যেমন আমরা এই স্টাইলটাকে রাখবো না, আমরা এই স্টাইলটাকে একটু চেঞ্জ করব, স্টাইলটা দেখি কোনটা দিলে ভালো হয়। এই কালারটাকে রাখবো না, এই কালারটা খ্যাত খ্যাত লাগতেছে, সো আমরা এটাকে দিয়ে দেখি কেমন লাগে। কোন সাইডের ডিজাইন? এগুলো এগুলো সব এলিমেন্ট, সবগুলো হচ্ছে কি এলিমেন্ট। আপনি ছুরি লিখবেন, কাঁচি লিখবেন, ফুল লিখবেন, ফুলদানি লিখবেন, টমেটো লিখবেন, সব চলে আসে। ওগুলো একসাথে রেখে গ্রুপ করে দিছে, ওই যে লাইন আছে না, সব লাইন দিয়ে বানানো। ওকে, আমরা এইটাকে ইউজ করতে হলে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, বুঝছি।
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ফুটবে ভালো। ওকে, পাস্তা থাকলো, এটা থাকলো, এটা থাকলো। এখন আসেন আরো কি কি অ্যাড করা যায়। আমরা একটু এলিমেন্টে যাব, এখানে গিয়ে লিখবো হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও। এটাকে ডিলিট করে দিব, অর্ডার নাওর মধ্যে এটা নিব, আসে নাই, ও আসতে সময় নিতেছে। এটাকে এখানে বসাবো, একটু ছোট করব, এই একটু ছোট করতে হবে। এখন কালার তো আছে, কালারগুলো উল্টাপাল্টা কালার, আমরা উল্টাপাল্টা কালারগুলোকে ঠিক করব। অর্থাৎ বাইরের যে একটা শেড আছে এটাকে আমরা, এটা কি কালার, ভিতরের কালার, এটাকে আমরা দিব সাদা, এবং বাইরের কালারগুলোকে দিব হচ্ছে আমরা লাল, এটাকেও লাল, এটাকেও লাল। ওকে, এটাকে আমরা বাদ দিব। আমরা এখান থেকে অন্য কোন একটা এলিমেন্ট নিয়ে আসব, যেমন যদি একে নিয়ে আসি, কপি করে, কেমন লাগে দেখি। কালারটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা ইমেজ, সো এটা বাদ, আমরা ইমেজ তো চেঞ্জ করতে পারবো না। আর কি নিয়ে নিতে পারি আমরা, এটা নিতে পারি, আমরা এটাকে এখানে বসাই, এটাও যায় না এটার সাথে, বাদ। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক করি, ওকে। এবার এটাকে একটু গ্রুপ করি, কপি করি আগে, না সরি গ্রুপ করি। এবার এটা খুব বাম পাশে নেই, একদম মিলে গেছে। আচ্ছা দেখেন, সিম্পলি যদি আমি বলি, আর যদি কিছু দিতে চাই দিতে পারবো। সিম্পলি যদি বলি, আগে ছিল এরকম একটা ডিজাইন, বিফোর অ্যান্ড আফটার। তার মানে আমি কিন্তু ওর থিমটাকে কাজে লাগিয়ে আমি একটা ডিজাইন বানাইছি, কিন্তু কেউ ও বলতে পারবে না যে আমি ওটা কপি করছি। কোনো প্রমাণ আছে? ওর পিকচার আছে? নাই। ওর লোগো আছে? ওর টেক্সটের কোনো কিছু আছে? নাই। সো ওর থেকে আমি থিম নিয়েছি, একটা আইডিয়া নিয়েছি। এই জন্য আমাদেরকে অসংখ্য রকমের কি করতে হবে, এই টেমপ্লেটগুলো চুজ করতে হবে। ধরেন আপনি এই ডিজাইনটা করতে চান, এর উপরে আপনি রিডিজাইন করা শুরু করেন। আমরা কিছু রিডিজাইন করলাম না, এটার উপরে এটা, সো আপনি চাইলে এরকম করে রিডিজাইন করতে পারেন। ওকে, এইবার আসুন ডিজাইনের জন্য টিপস, যা রেকর্ডে থাকবে না। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো বলে দেই। স্যার তো আপনাদেরকে একটা দিবেই অ্যাসাইনমেন্ট, আমি বলে দিচ্ছি। সেলস রিলেটেড পোস্ট আছে না, সেলস, প্রমোশন, অফার, যেহেতু আমরা মার্কেটিং করবো, সো মার্কেটিং করতে গেলে তো আমাদের এই ধরনের পোস্টই লাগে, তাই না? সো এই ধরনের পোস্টগুলো আপনি এখানে লিখবেন, সেলস পোস্ট, প্রমোশন পোস্ট, অফার। সার্চ বার তো আসি, সার্চ বার লিখে সার্চ দিলে তো চলেই আসবে। ফেসবুকের সেল পোস্ট, তার মানে কি ফেসবুকে পোস্ট করার জন্য সেল পোস্ট, তাহলে ফেসবুকের যে সাইজে চলে আসবে না সেলস পোস্ট। এগুলো আপনি দেখে ডিজাইন করবেন। ব্যানার, ব্রুশিয়ার, লিফলেট, ভিজিটিং কার্ড, ইনভাইটেশন কার্ড, এগুলো করতে পারেন। সো প্রতিদিন কম করে হলেও দুটো করে ডিজাইন করে রাতে ঘুমানোর ইন্টেনশন নিতে হবে যে আমি যাই করি না কেন আমাকে দুটো ডিজাইন কমপক্ষে করতে হবে, তারপর ঘুমাইতে হবে। নাহলে ও রাত্রে না খায় ঘুমায় না, বলবেন আজকে ডিজাইন করি নি তাই খাবো না, তা তো করবেন না, এবার খায়ালি কতক্ষণ। তো আমরা ডিজাইন করার জন্য ডেফিনেটলি আমাদেরকে আসলে প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে একটা ক্লাস, বহু স্টুডেন্ট আছে একটা ক্লাসই ও বারুদ হয়ে যায়, বারুদ। কারণ কি জানেন, ও দরকার ছিল টিপস। একজন গ্রাফিক্স ডিজাইনারের কাছে যদি এই টিপস না থাকে, ওই গ্রাফিক্সের কোর্স করে কোনো ফায়দা নেই। কারণ সে কোর্স করছে, এলিমেন্ট জানছে, টুলসের ব্যবহার জানছে, কিন্তু কি করবে এটা জানে। যদি আমরা গ্রাফিক্সের কোর্স করি, ধরেন আমি আপনাকে টুলসের পরিচিতি দেখাইছি, আমরা এভাবে এভাবে করতে পারি, তো আপনি শুরু করবেন শেষ করবেন বুঝছেন, কিন্তু মাঝখানে কি করবেন এটা আপনাকে বলা হয় নাই। তাহলে আপনার ওই গ্রাফিক্সের কোর্স করে কোনো লাভ নেই। অনেক স্টুডেন্ট আছে গ্রাফিক্সের কোর্স হয়ে ডিজাইন সুন্দর না, কারণ একটাই, তার কাছে ডিজাইনের সেন্স নাই। ডিজাইনের জন্য সেন্স থাকা দরকার, সেটা নাই। আর সেন্স মেক করার জন্য আমি বলে দিয়েছি অন্যের ডিজাইন দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে অন্যের ডিজাইনে কি দেখবো, তাও বলে দিয়েছি যে অন্যের ডিজাইন আমরা কি দেখবো। তাহলে আমার সেন্স চলে আসবে এবং প্র্যাকটিস করতে করতে বাকিটুকু চলে আসবে, তখন আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকা ভালো। ওকে, আপনাদের নেক্সট ক্লাস থেকে অবশ্যই স্যার থাকবেন। আমরা তো মেহমান হিসেবে
মানে 3 জন 3 বারে আসছে, সবাই কিন্তু সিনিয়র টিচার। এটা আসলে আপনাদের ভাগ্য বলা যায় যে আপনারা এক ব্যাচের মধ্যে 3 জন সিনিয়র টিচারকে দেখেছেন। এটা সাধারণত অন্য ব্যাচে হয় না, মানে এই সিগনেচার মাইন্ডের ইতিহাসে তো হয়ই নেই। হ্যাঁ, না এটা তো আপনাদের মানে লাগতো যে আপনি 3 জন টিচার সিনিয়র টিচার, অর্থাৎ সিগনেচার মাইন্ডের শুরু থেকে ওনারা আছেন, আমি, নূর নবী স্যার এবং আব্দুর রহমান স্যার, আমরা তো শুরু থেকেই। তো এই সিনিয়র টিচারদেরকে আপনারা দেখতে পাইছেন, তাদের একটা ক্লাস পাইছেন, খারাপ করা ভালো করা যাই করার না কেন তাদেরকে তো পাইছেন, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। অনেক সময় আমরা অনেকেই মনে করি যে ওই টিচারের ক্লাসটা হইলে বা দেখলে বা পাইলে ভালো হতো। ওকে, সো আমরা সবাই হচ্ছে যে সবাই সব মানে সিগনেচার মধ্যে যারা আছেন সবাই হচ্ছে কোয়ালিটি, কেউ কোয়ালিটি লেস না। তো কোয়ালিটি লেস টিচার এখানে আসলে থাকে না বা আমরা রাখি না। সো এখানে এটা মানে চিন্তা করার কোনো কারণ নাই যে আমরা সার্ভিস বা সাপোর্ট পাবো কিনা। আপনারা সবাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান স্টুডেন্ট। আপনি একটা প্রবলেম করবেন, আপনি আমাদের কাছে আসবেন, অবশ্যই আমরা সাপোর্ট দিব, হেল্প করবো। হেল্প নিয়ে সাপোর্ট নিয়ে টেনশন করার দরকার নেই। আর কোর্স শেষ হয়ে যাওয়ার পর এটা মনে করার দরকার নাই যে কোর্স শেষ, সোনার বাংলাদেশ হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাবে করে, এমন হবে না। আমরা সবসময় বলি যে সবসময় সাপোর্ট পাবেন, সাপোর্টের গ্রুপে অ্যাড করানো হয়, অবশ্যই সবাইকে না। কারণ কি, যিনি পরিবেশ নষ্ট করবে তাকে আমরা পরিবেশে ঢুকে কি ওই পরিবেশ নষ্ট করব? সো আমরা তাকেই সাপোর্ট গ্রুপগুলোতে রাখি যারা হচ্ছে কাজ করেন, করতেছে, ক্লাস রেগুলার করে, অ্যাসাইনমেন্ট ইন টাইমে জমা দেয় তাদের। অর্থাৎ কোয়ালিটিটাকে এনশিওর করে ওই কোয়ালিটিফুল ব্যক্তিদেরকে কোয়ালিটিফুল জায়গাতে রাখা হয়। আর না হলে যে গ্রুপটা আপনাদের আছে ওই গ্রুপই হচ্ছে আগামী দিনের জাদুঘর, আর আপনি হবেন সেই জাদুঘরের একটা অংশ, বুঝেছেন? সো আমরা ওই গ্রুপ থেকে অন্য গ্রুপে ট্রান্সফার করে তখনই যারা হচ্ছে কোয়ালিটিফুল অ্যাক্টিভ তাদেরকে আমরা ওইখান থেকে ওই জাদুঘর থেকে বের করে অন্য জায়গায় নিই, তাহলে একটা জাদুঘরের অংশ হয়ে যাবে। জি, গ্রুপের যে ব্যাচটা মানে আব্দুল রহমান স্যার এসে বলে দিবে আপনাদের ব্যাচ নাম্বার কত হবে? কেন গ্রুপ তো করাই হয়েছে না বললেন? আচ্ছা, এই ব্যাচ নাম্বার নিয়ে আমি একটা অফিসে কথা বলবো, কারণ আমাদের আগে ব্যাচ নাম্বার ছিল, এখন হচ্ছে কি আউলাজ হলো হয়ে গেছে আসলে আমি জানি না। আমি এটা কথা বলে দেখবো না যে এটা ডিএমও হবে না, এটা শিওর থাকে। ডিএমও মানে তো ডিজিটাল মার্কেটিং অনলাইন, তো ও আসলে কোত্থেকে ডিএমপি হইতে পারে। তো আমাদের কোড হচ্ছে SMDMP, সিগনেচার মাইন্ড ডিজিটাল মার্কেটিং ফিজিক্যাল। ওকে, অনেকে আবার মনে করে ডিজিটাল মার্কেটিং ডিএমও মানে ডিজিটাল মার্কেটিং অফলাইন, অনলাইনে তো হয়, তাহলে এক ও দিয়ে কিন্তু দুটো কনফিউশন তৈরি হয়। ওকে, সো আমরা এই কনফিউশন না রেখে আমরা পিটাই প্রেফার করি। তো এটা উনি বলে দিবেন, আর যদি এটা কোনো কারেকশন থাকে সেটা করে দিবেন। আর যে ভিডিওটা রেকর্ড অফ করি ক্লাস শেষ,